নমস্কার সবাইকে। তো আমি একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলতে এমনি জাস্ট আড্ডা আরকি। আড্ডা দিতে আরকি। তো ওই যে না ফেসবুকে কি আমার ওই সাথে কথা বলার জন্য যে লিংকটা দিছি আমি ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশনে দেখা যাইতেছে নাকি আমি জানি না। তো আপনারা যারা আমার সাথে জয়েন করে কথা বলতে চান তারা আসতে লেটস সি। তো আপনাদের কি অবস্থা বাংলাদেশে, ভারতে সবকিছু মিলিয়ে কেমন চলতেছে ইলেকশনে? পরিবেশ কেমন এখন আপনাদের এলাকায়? সেই বিষয়গুলো নিয়ে জানাবেন, কমেন্ট করবেন বা আমার সাথে ডাইরেক্ট কথা মনে হয় আমার আমি থাকি এরকম কিছুক্ষণ লাইভে, সমস্যা নাই। আপনারা যখন দেখবেন আর জয়েন করতে চাবেন যখন লিংকে ডেসক্রিপশনে ঢুকে জয়েন করবেন আরকি। I'll be here. তো আমার এই লাইভটা প্রাইভেট এমনি, প্রাইভেট করা। তো যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে শুধু হিন্দুরা আছে, আমি যতটা আমি হিন্দুদেরই এড করি আরকি। আমি কোনো মুসলিমদেরকে আমার ফ্রেন্ড লিস্টে আমি এড করি না। তো এটা প্রাইভেটলি আমার যদি কোনো বার্তা থাকে ওটা তখন আমি এইভাবেই দেই আরকি। প্রাইভেটে প্রাইভেসি করে দেই আরকি। আর পাবলিকলি যখন অবতার ধারণ করি আরকি, মুভিন অবতার ধারণ করে তখন আগে পাবলিকলি দেই আরকি। তো এখানে আরকি এই গেমটা আরকি এটাই। এই হলো বিষয়টা। তো আপনারা কেউ যদি আমার সাথে কথা বলতে চান, জয়েন করতে চান ডাইরেক্ট এখানে এসে লাইভে এসে ওই লিংকে ক্লিক করেন। স্ট্রিম এর লিংকটা আমি দিয়ে দিছি। ওখানে ক্লিক করে আপনি আমার সাথে এখানে এসে স্ক্রিনে এসে কথা বলতে পারবেন আরকি। এই তো। সো আমি অপেক্ষা করতেছি। কারো ইচ্ছা থাকে ইউ ক্যান জয়েন। এর মধ্যে বউকে বললাম, আমার সহধর্মিণীকে বললাম একটু চা বানায় দিতে আরকি। মাসালা চা, মসলা টি আরকি। যেটা বানায় নিয়ে আসছে। একটু খাইতেছি। এমনি আপনাদের নির্বাচনের কি অবস্থা এখানে এলাকায়? জামাত বা অন্যান্য ইসলামিক পার্টিরা কি আপনাদের কাছে আসতেছে নাকি ভোট চাওয়ার জন্য? ওদের ক্যাম্পেইন কেমন চলতেছে? নাকি অলরেডি ডিপ স্টেটের গ্যাংয়েরা নির্বাচন বানচাল করার জন্য কাজ চালাতেছে এলাকায় বা হইচই করতেছে ঢাকায় বেশি আরকি? এই হাদি হত্যার বিচার চায় আরকি, ঠিক আছে? খায়া কাম নাই এই টাইমে এসে চাইতেছে আরকি। কয়দিন আর সরকার আছে। সবই সরকারের ভিতর থেকে নির্দেশই হইতেছে আরকি, এগুলো নাটক আরকি, ড্রামা আর কিছুই না। নেই তো। এই হলো বিষয়টা। তো যাই হোক, you can still join whoever is watching me. Link is in the description. আপনারা জয়েন করে আমার সাথে কথা বলতে পারেন, সমস্যা নাই। হুম। এখানে একটু ব্যানারটা একটু ঠিক করে দেখি ঠিকঠাক হয় নাকি। উইথ হিন্দু এফএনএফস জয়েন to join click the description. ওকে, এটা চলতে থাকুক। তো আমি জানি না আপনারা কারা কারা দেখতেছেন। যদি কথা বলতে মন চায় তাহলে জয়েন করেন। আসেন একটু আড্ডা মারি, একটু কথা বলি আপনাদের সাথে।
বা কেউ হয়তো বা আমার সাথে কোনোদিন কথা বলেন নাই, ভালো মতো একটু পরিচিত হতে চান, you can still come and talk. আর যারা হয়তো আমার কর্মকাণ্ড দেখে একটু কনফিউজড বা একটু তারা এসে কথাবার্তা বলতে পারেন, সমস্যা নাই। I hope I will try to make you enlightened. আমি একটু আগে আমার টপিক একটু শেষ করে একটু রেস্ট নিয়ে আসলাম আর কি, বললাম একটু লাইভে আসি দেখি কি অবস্থা সবার, আর যদি সময় থাকে এসে কথা বলবো, এটা অ্যানাউন্সমেন্ট ছাড়াই আসলাম আর কি। আচ্ছা, অভি নামে একজন আসছে। নমস্কার অভি। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ জি ভালো আছি। বলেন দাদা, কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? বাংলাদেশে তো এখন নির্বাচনের তাপ চলছে, তাই নিয়ে আছি। আচ্ছা, যদি কোন এলাকা থেকে যদি মানে তথ্য যে প্রকাশ করতে না চান, দ্যাটস ওকে, বাট ইউ না ক্যান না না, সে। এটা প্রকাশ করতে চাচ্ছি না, সঙ্গত কারণেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন আপনার এলাকায় কি দেশের। খবর? এমনি কি ইয়ে হ্যাঁ, আসতেছে নাকি, মানে জামাত বা অন্যান্য ইসলামিক দলরা কি আপনার কাছে ভোটের জন্য আসতেছে? এলাকার কারণ বিষয়টা আমার হচ্ছে, ধরেন মানে একটা সর্বপ্রথম যে জিনিসটা খুব আতঙ্কের বিষয় সেটা হচ্ছে, ধরেন একটা এডুকেটেড মানে শিক্ষিত শ্রেণী থেকে ধরে মনে করেন না, একেবারে লোয়ার লেভেল পর্যন্ত মানে শ্রমিক শ্রেণী সবার মুখে একটা কথা কিন্তু অলরেডি প্রচলিত হচ্ছে যে এবার আমরা একটু জামাতকেই দেখতে চাই। সবই তো দেখলাম এই আর কি। আচ্ছা আচ্ছা, মানে জামাতে বেশি থাকবে আর কি, না? তো খুব বেশি ভোট না পেলেও সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি আশা করি ভালো একটা অবস্থানে হয়তো যেতে পারবে এই আর কি। আচ্ছা 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 আচ্ছা, হুম, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এখানকার ব্যাপারটা হলো যে বাংলাদেশে ডিপ স্টেটই আর কি, মানে যেটা পরশক্তি আর কি, আমেরিকার থেকে যে ডিপ স্টেটটা তৈরি হয়েছে, ডিপ স্টেটে যাচ্ছে জি। কি, যাচ্ছে হলো জামাত আর কি ক্ষমতায় আসুক আর কি। তো হ্যাঁ, জামাতকে কারণ দিয়ে অলরেডি দেখেন প্রশাসনের ব্যাপারটা যদি দেখেন, ওরা কিন্তু উম, ওদেরকেই চাচ্ছে। আমি যদি প্রশাসনিক ব্যাপারটা বলি, কারণ আমি নিজেও একটা সরকারি চাকরিতে আছি। দেখেন হুম, আমাদেরকে কিন্তু প্রথমে হা ভোট দেওয়ার জন্য একটা সরকারি ভাবেই প্রচারণা চালানো হয়েছে। এটা আপনি জানেন কিনা জানি না। হুম, হুম, সরকারি হুম। ভাবেই কিন্তু হ্যাঁ, একটা প্রচারণা চালানো হয়েছে হা ভোট দেওয়ার জন্য। জানি তো জানি, আমার এটা তো কিন্তু একটা আমাদের বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ নাম্বার হ্যাঁ রোমিং করা, আমার কাছে ইভেন হাবোর্ডের জন্য ওই এসএমএস ও আসে, আমি জার্মানিতে এসএমএস ও পাই আমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদেরও সরকারি ভাবেই একটা প্রচারণা চালানোর জন্য নির্দেশনা আসছে যে আমরা যাতে সরকারি ভাবে সাধারণ মানুষকে যেন হা ভোট দেওয়ার জন্য প্রচার করি আর কি। তো এটা কিন্তু ডেমোক্রেসি হলো না। আপনি একজন ডেমোক্রেসির কথা বলছেন, ওইদিকে যদি সরকারি ভাবে আমি বলেই দিই এটা হা, তাহলে তো আর প্রথম কথাই এটা ডেমোক্রেসি হয় না, এবং এটা বোঝাই যাচ্ছে যে সরকারের একটা বিশাল দল একটা নির্দিষ্ট পক্ষের। এটা একটা জিনিস, মানে আমাদের সকল হিন্দুদের যারা যারা আমরা অমুসলিম আছে আর কি, আমাদের একটা জিনিস বোঝা উচিত, মুসলিম শাসিত রাষ্ট্রে ডেমোক্রেসি ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এক্স্যাক্টলি, অবশ্যই। প্রপার ডেমোক্রেসি কোনোদিন মুসলিম রাষ্ট্রে আসবে না, এবং এই গণভোটে আমরা হ্যাঁ বা না ভোট যাই দেন না কেন, ডাজন্ট ম্যাটার, ভিতরে অলরেডি ওরা কারসাজি করে ফেলছে। এবং আমার মনে হয় এটা হ্যাঁ এর দিকে আগাতে পারার আর পসিবিলিটি বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, হুম। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার নাপা এক্সট্রা। দাদা, আইডেন্টিটি ডিসক্লোজ করতে পারবো দাদা? মানে লাইফটা কি পাবলিক? না, এটা প্রাইভেট। আমি কোনো কিছু হিন্দুদের, আমার তো ফ্রেন্ডস শুধু হিন্দু আর কি, আমি মুসলিমদের অ্যাড করি না। হ্যাঁ দাদা। দাদা আমি পাবলিকলি হচ্ছে আমি উৎস জাস্ট দাস। অবতার ধারণ করে কাজ করি আর কি, মুমিন আচ্ছা অবতার দাদা, ধারণ। আমি হচ্ছে উৎস দাস, আপনার ফ্রেন্ড লিস্টেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। কি খবর? এই তো দাদা, ভালো আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, এই তো চলতেছে। আচ্ছা। দাদা, ওই যে তো বাংলাদেশের হিন্দুদের একটা নতুন দল হইলো, যে রকেট মার্কা নিয়ে ই করতেছে, তো এইটার ব্যাপারে আপনার মতামত কি আসলে?
রকেট মার্কানে আমার আসলে আমি আইডিয়া নেই রকেট মার্কানে কোন দলটা করছে প্রচারণা, এরকম আমার চোখে যে পড়ে না আসলে, আমি খবর নেই হ্যাঁ হ্যাঁ আসলে। বাংলাদেশ হিন্দু মাইনরিটি পার্টি এরকম নামে, আচ্ছা, আমি মাইনরিটি এটা নাম জনতা পার্টি। শুনছি। আচ্ছা, নাম শুনছি, বা ওদের হয়তো বা ফান্ডের কারণে বা ফান্ডের অভাবে ওরকম প্রচারণা নাই আর কি, কারণে চোখেও পড়ে না আমার আর কি আসলে গেলে একদমই। অথবা আমাদেরই কোনো সহযোদ্ধারা বা ওরা হয়তো বা আরো ভালো বলতে পারবে এই ব্যাপারে আর কি। এইটা। আচ্ছা, আমি একটু মানে আমার একটা প্রশ্ন ছিল আপনাদের দুজনের কাছেই, যদি করতাম। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আপনিও আছেন বা যে নাপা এক্সট্রা নামে যে অ্যানোনিমাস মানুষটিও আছে, দাদা আমি দুজনের কাছেই প্রশ্নটা করতেছি, যেহেতু এজ এ মাইনরিটি হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে এজ এ মাইনরিটি হিসেবে নির্বাচনের পরে কি হতে পারে বলে আপনারা একটা ধারণা করতে পারতেছেন? কি হতে পারে আসলে? আলটিমেটলি দুই ধরনেরই হতে পারে। যদি এটা মুসলিম রাষ্ট্রে সম্ভাবনা খুবই কম, যদি আহ মানে কোন মডেলটা আমি ধরি, আচ্ছা, বাংলাদেশে প্রশ্নটা আরেকটু লম্বা করতে চাচ্ছি যে মানে হ্যাঁ হ্যাঁ। কি হতে পারে এবং কি করা উচিত এজ এ মাইনরিটি হিসেবে সবার? আমি আচ্ছা, একটু আমরা একটা প্রশ্নটা একটা করে লম্বা আসি। করলাম। হ্যাঁ, একটা একটা করে আসি। এখন বাংলাদেশ হলো একটা গরিব রাষ্ট্র, ঠিক আছে? তেলের বিজনেসও নাই ওই মধ্যপ্রাচ্য দেশের মতো, যেমন দুবাইয়ের মতো, বাইশের মতো, সৌদি আরবের মতো আর কি। তো ওইখানে দুবাই যেমন অনেক মডার্নাইজ, ওইখানে মন্দির হইছে, পূজা হয়, হিন্দুদের এখন সবকিছু হয় আর কি। ওখানে কোনো অ্যাটাক হয় না, কিচ্ছু হয় না, একদম পিসফুল এখন পরিবেশ আর কি, বিকজ দে হ্যাভ মানি। বাংলাদেশের প্রেক্ষাপট ডিফারেন্ট আর কি। এবং ইসলাম যদি একদম সহিভাবে বাংলাদেশে প্রয়োগ হয়, তো এটা আমার মনে হয় ভবিষ্যতে সিরিয়ার মতো ভেঙে চুরে মানে বাংলাদেশ ভেঙে যাবে। ঠিক আছে, নানান ইসলামিক পার্টির আলাদা নিজস্ব জিহাদি গোষ্ঠী হবে, এরা এরা ঝগড়া করবে, লড়াই করবে, একজন একজনের সাথে খুনাখুনি করবে, আর মাঝখান দিয়ে বাটে পড়ে যাবে হিন্দুরা আর কি, কারণ হিন্দু গেলানিতে বা হিন্দু মারতে সবাই এক আর কি। ঠিক আছে, আর ওদের ভিতরেই যেহেতু অনেক বেশি মানে ফিরকা আছে, মাঝহাব আছে, তো ওদের ভিতরে অনেক মানে এটা নিয়ে কিলে গেলেছে, একজনকে আবার কাফের বলে আর কি। বাট হিন্দু কেলানিতে বা মুশরিক কেলানিতে সবাই এক আর কি। ঠিক আছে, সেম আফগানিস্তানেরও একই, ওইখানকার তালেবান পন্থীর বিভিন্ন টাইপের তালেবান পন্থী আছে বা আমি আল কায়দা একটু আছে, আমি ডিফারেন্স। আমি একটু 2 সেকেন্ডের জন্য একটু আপনাকে থামাই, তারপর আপনি হ্যাঁ আবার হ্যাঁ। বললেন। এই যে আপনি হুম একটা ওয়ার্ড ইউজ করলেন হিন্দু কেলানি, এটা হুম কিন্তু মানে ধর্মীয় ভাবে কিন্তু এটার ব্যাখ্যা দেওয়া আছে, এটা কিন্তু জায়েজ। হুম এটা হুম কিন্তু হুম। ধর্মীয় ভাবেই বলা আছে, কাফেরদের হত্যা করো একটা নির্দিষ্ট সময় পরে পরে, এরকম বিভিন্ন আয়াত আছে, হ্যাঁ কিন্তু এটা ধর্মীয় ভাবেই কিন্তু বলা আছে। হ্যাঁ, এখন আপনি বলেন আবার। হ্যাঁ, এটা এটা অলরেডি বলা আছে কোরআন হাদিসে। কেলানি বলতে তো আমি জাস্ট জেনারেলাইজড ওয়ার্ড বললাম, ডাইরেক্ট বলা আছে কতল করো, ডাইরেক্ট বলা আছে হত্যা করতে। ঠিক আছে, এখন ভারতবর্ষে আমরা হিন্দুরা হিন্দুদের উপর যখন বইরা মানে মানে বাইরে থেকে যখন আক্রমণ করলো মুসলিমরা, তখন আর কি সমানে গলাকাটা শুরু করতেছিল। আর ইসলাম ধর্মের জন্য মানে মেইনলি আমাদের কোরআন অনুসারে আমরা তো মুশরিক ক্যাটাগরিতে পড়ি, তো ইসলাম অনুসারে আমাদের দুইটা চয়েস আসলে, হয় আমাদের ইসলাম গ্রহণ করতে হবে, আর নাইলে মানে গলাঘাটটা মানে শিরোচ্ছেদ করবে আর কি। দুইটা চয়েস দেওয়া হয়, হয় মরণ আর না হলো ইসলাম গ্রহণ। খ্রিস্টান ইহুদিরা ওরা জিজিয়া করতে থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কনসেপ্ট, বাট আমাদের জন্য দুইটা চয়েসই আর কি, কারণ আমরা বেশি শিরক করি আর কি। ঠিক আছে, অনেকগুলা দেব দেবী আমাদের, এই কারণে আর কি আমরা বেশি গুণা করি ওদের চোখে। তো ভারতবর্ষে যখন আসলো, ওরা তো সমানে গলাঘাটা শুরু করলো। এই হিন্দু কোষ আফগানিস্তানের পাহাড় আর কি, ওই দিক দিয়ে সেন্ট্রাল এশিয়াতে আর কি, ওখানে কিন্তু সমানে গলাঘাটা করছে আর কি। ডাইরেক্ট নাম হয়ে গেছে পাহাড়ের হিন্দু কুশ। কিন্তু ওই কুশ কেটে কেটে ওখানে ফালায় রাখতো আর কি, এত কঙ্গালেরই হয়ে গেছে, এত কাটাকাটি করছে। তো যখন ওর এই ইসলামিক শাসকরা দেখলো যে মানে এত হত্যা করতেছে, তারপর আর অনেকে আছে ইসলাম গ্রহণ করতেছে না, অনেকে ভয় করছে, বাট অনেকে করতেছে না, বেশিরভাগই জাস্ট গলা পাইতে দিতেছে আর কি, কাটতেছে আর কি ধুমায়া। তো ওরা তখন মনে করলো যে এত যদি কাটি তাহলে আমরা মানে শাসন করবো কাদের উপর, কারণ আমাদেরও তো এই দাস দাসী মানে এই ছোটখাটো কাজ, টয়লেট পরিষ্কারের মতো কাজ আর কি, এগুলা কে করবে বা কে আমাদের জন্য বেশি খাইটা হাই ট্যাক্স দিবে। একটা মুসলিম তো জাকাত দিতে পারে, কিন্তু ওটা তো হাই লেভেলের ট্যাক্স হবে না, সেটা হয়তো একটু কম, অনেক কম লেভেলে সমান সমান দিবে আর কি। কিন্তু একটা কাফের ইহুদি নাসারা এরা তো দিবে হলো মানে, বা এই খ্রিস্টানরা এরা কে দিবে হলো হাই ট্যাক্স, জিজিয়া কর। তো যখন দেখলো যে মুশরিকদের এত মারার পর ইসলাম গ্রহণ করতেছে না, বা তখন ওদেরকে দাস দাসী বানায় রাখলো অনেকেরে।
তখন জিজিয়া করে কনসেপ্টটা নিয়ে আসলো আর কি, যে থাক আমরা এখন থেকে মুশরিকদের কাছ থেকেও ফতোয়া দিয়ে জিজিয়া কর নিবো আর কি। তো জিজিয়া করটা হলো এটাই যে জানমালের নিরাপত্তার জন্য মুসলিমরা জিজিয়া কর নেয়। ইউ ক্যানট ওপেনলি প্র্যাকটিস ইউর রিলিজিয়ন ইন দ্য ওপেন, মানে ওপেনলি না, এটা ছোটখাটো ভাবে হয়তো ঘরের ভিতর। তারপরও এটা শাসকের উপর নির্ভর করে যে সে কতটুকু রেস্ট্রিকশন দিবে, এটার উপর ডিপেন্ড করে আর কি। বাট স্টিল ইউ হ্যাভ টু মানে বো ইউর হেড, এবং জিজিয়া করতে দিতে হবে হাই হাই ট্যাক্স, এই হলো বিষয়টা। তো না পাইক্সটা এই জিনিসটা বাংলাদেশে আমি জানি না কতটুকু এটা ইমপ্লিমেন্টেশন করতে পারে, কারণ এখন অনেকটা টাফ। বাট স্টিল যদি অন্যান্য ভারত যদি পাশে না থাকতো মনে হয় অনেক আগেই এটা ঠিক আফগানিস্তান বা এর মতো করে ফেলতে পারতো আর কি ওরা ইজিলি আর কি। তো ভারত থাকাতে আমি বলবো ইটস স্টিল এ ব্লেসিং ফর আস, বাট স্টিল দে আর ট্রাইং, আমি স্লোলি তারা করতেছে আর কি। বাট এটা যদি পাকিস্তান বা আফগানিস্তান হইতো উইল বি গন, মানে অনেক আগে আমরা গন হয়ে যেতাম আর কি। তো ভারত জাস্ট প্রসেসটাকে একটু স্লো করে রাখছে আর কি। বাট স্টিল আমাদের সম্প্রদায়ের লোকেদের কিল করতেছে, হত্যা করতেছে, গুপ্ত হত্যা বা স্লোলি কিলিং যেটাকে বলে জেনোসাইড, সেটা কিন্তু যাই মানে চলতেছে আর কি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখন নাপাইক্সটা কেউ কোশ্চেন করা হয়েছিল, নাপাইক্সটা তোমার কাছে কি মনে হয়, তুমি বলতে পারো? আচ্ছা দাদা, এই ব্যাপারটা নিয়ে আপনি আসলে সুচিন্তিত মতামত দিয়ে ফেলছেন, এটা আপনার ব্যাপারে আমি সহমত। তবে দাদা একটা ব্যাপার আপনার কাছে আমার একটু জানার আছে, যে আসলে বর্তমান প্রেক্ষিতে দেখা যাইতেছে অনেক হিন্দুরা আর কি ভোট দিতে যাবে না এরকম চিন্তা ভাবনা করতেছে। যেমন আমার যে এলাকা, আমার যে সংসদীয় আসন, তো ওইখানে ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে ওটা হচ্ছে পিরোজপুর 2টা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর আসন। তো ওইখান থেকে ওনার ছেলে দাঁড়াইতেছে। তো এইটা চিন্তা করে আমার ফ্যামিলি বলতেছে তারা ভোটই দিবে না, কারণ এখানে তো চিনি হয়ে যাবে। তো এই ব্যাপারটা আসলে কতটুকু যৌক্তিক, ভোট দেয়া বা আমি মনে করি অ্যাটলিস্ট মানে সার্ভাইভ করার জন্য যে প্রার্থীটা কম ক্ষতিকর সেখানে ভোট দেয়, কারণ হিন্দুরা এখন এক না। আমরা যেটা করতে হইতো যে ডাইরেক্ট যদি আলাদা রাষ্ট্র বা ইসের জন্য দাবি করা হইতো যে আমরা চিন্ময় প্রভুকে মুক্ত করা না পর্যন্ত ভোট দিব না বা দিব না, এরকম যদি সবাই মিলে করা পারতো। বাট কারণ ইটস নট পসিবল, সব হিন্দুরা এখন ইউনাইটেড না। তো যে যার এলাকায় অ্যাটলিস্ট টিকে থাকার জন্য আমার মনে হয় যেটা লেস ক্ষতিকর যে প্রার্থীটা, তাকে আমার মনে হয় ভোট দেওয়া উচিত আর কি, একদম বয়কট না করে। ঠিক আছে, কারণ আর আরেকটা জিনিস হলো যে অনেক অনেক এলাকায় দেখা যায় যে মানে যে পার্টির ভোট দেয় ডাজন্ট ম্যাটার, আরেক পার্টি মার দেবে, মানে মেরে দিবে আর কি, যে তুই ওই বিএনপির ভোট দিছিস কেন, আরেকজন বলে তুই জামাতে ভোট দিছিস কেন। তো দুইটাই ইসলামিক দল, দুইটাই বুঝতে হবে দুইটাই মুমিনের দল, সবই ক্ষতিকর আমাদের জন্য আর কি। যেটা কম ক্ষতিকর, যেটার সাথে একটু মানে আপদ ধর্ম পালন করে টিকে থাকা যায় আর কি। বাট ইন এ লং রান আমাদের টিকে থাকার জন্য আলাদা ভাবতে হবে, হয় আমাদের আলাদা অটোনমাস ল্যান্ড, আলাদা স্বতন্ত্র ভূমি, বা আমাদের আলাদা ঘেটো তৈরি করে থাকতে হবে যদি টিকতে চাই। আদারওয়াইজ ক্ষত্রিয় ধর্ম পালন করা ছাড়া কোনো উপায় নাই। এখন দাদা এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে বাংলাদেশে আসলে হিন্দু লিডাররা ওইভাবে দাঁড়াইতে পারে না, কিন্তু হিন্দুদেরকে সাপোর্ট কইরা, মানে সেকুলারিজম ধারণ না করে শুধুমাত্র হিন্দুদেরকে সাপোর্ট কইরা কোনো লিডার দাঁড়াইতে পারে না। যেমন চিন্ময় কৃষ্ণ দাঁড়াইছে, তো ওরে আসলে আমার মনে হয় না যে বিএনপি আসলে পরে ওরে ছাড়বে। কারণ ওরে ওরে যদিও ও একা দাঁড়ায় না, ওরে জাস্ট সামনে নিয়ে পিছন থেকে আরো অনেকে কলকাঠি নাচছে। তো এই ব্যাপারটায় তাহলে মানে এই ব্যাপারটা নিয়ে আসলে কি করা উচিত, বা হিন্দুরা কিভাবে ইউনাইটেড হতে পারে, বা বাংলাদেশে হিন্দুদের ভুরি ভুরি সংগঠন আছে, মানে হয় কি কেউ কারোর সাথে একটু মানে বৈরিতা তৈরি হলেই নতুন সংগঠনের সৃষ্টি হয়। তো এই যে মুরির মতো সংগঠন সৃষ্টি না করে একমাত্র একটা সংগঠনকে কিভাবে আগায় নেওয়া যায়, মানে একটাই সংগঠন থাকবে, এই ব্যাপারে আসলে দাদা আপনার মতামত কিরকম? আচ্ছা, আমি আমি তো যে বাংলাদেশে বড় হয়েছি, আমি নিজেও একটা হিন্দু, আমার বাবা মা দুজনেই হিন্দু, তো পরিবার আত্মীয় স্বজন সবাই হিন্দু। তো আমি জানি বলে আশেপাশে আমার এলাকার আশেপাশে ওরা সবাই হিন্দু। ঠিক আছে, একটা ক্যারেক্টারিস্টিক্স বলি হিন্দুদের নিয়ে, এটা বাঙালি, এটা মুসলমানও সেম। আমাদের বাঙালি হিন্দুদের ইগো প্রবলেম আছে অনেক, মুসলমানের তো আছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস, ওদের আলাদাই। বাট ইন জেনারেল আমি বলবো আমাদের ইগো প্রবলেমটা অনেক বেশি, মানে আমরা মানে মানে একজন একজনের সহ্য করতে পারি না, বা হিংসা হয় একজন একজনের দেখে, উন্নতি দেখে বা দেখে আর কি। তো আমি বলবো যে হিন্দুদের প্রধান শত্রু আসলে হিন্দুরাই, মুসলমান হলো সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, কারণ একটা হিন্দু বড় হইতে মানে হয়ে গেলে আরেকটা হিন্দু জেলাসি করে নামাই দেয়, এটা যুগ যুগ ধরে ইতিহাসে এটা চলে আসছে আর কি।
ঠিক আছে, সেমই ভাবেই। এখন আমি আর একটা হিন্দুর সাথে আরেকটা হিন্দু মতাদর্শ কিছুটা স্লাইটলি ডিফারেন্ট হইতেই পারে, বাট উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ টিম। আমার স্কিল আমারই ডিফারেন্ট, আমার চিন্তাধারা ডিফারেন্ট, বাট আমাদের লক্ষ্যটা একসাথে রেখে কাজ করতে হবে। এই লক্ষ্যে আমি কিভাবে করে আমি করতে পারি, হয়তোবা আমার আমার মেথডটা বেস্ট না হতে পারে, আরেকজনের মেথডটা বেস্ট হতে পারে। এটা জাস্ট আমরা যখন অ্যাপ্লাই করবো মেথডটা সমাজে, তখন আমরা বুঝতে পারবো যে কোথা থেকে মানে কোন মেথডটা ইউজ করলে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়, বেস্ট এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়। ঠিক আছে, এটা আমাদের আসলে সমন্বয় করে আস্তে আস্তে কাজ করতে হবে। বাট আমরা ডাইরেক্ট মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় একটা সংগঠনে এবার কাজ করতে। মানে আমি বিভিন্ন জায়গায় কাজ করতে গেছি, বিভিন্ন হিন্দু দেশে কাজ করতেছি, আমারও সেম প্রবলেম হয়েছে, ইগো ইগো প্রবলেম দাঁড়িয়ে যায় মাঝখানে। আরে কিন্তু সে দাপ করে গালাগালিজ করে বলে। একটা হায়ার স্টাডি গ্রুপে আমি অ্যাডমিন ছিলাম, ওইখানেও সেম। ঠিক আছে, এইভাবে কাজ হবে না, ওইভাবে কাজ হবে না, আমাকে বলে দিল আমি হলো উগ্র উগ্র হিন্দুত্ববাদী, আমি হ্যান ত্যান। ঠিক আছে, তারা চায় সফট সফট ভাবে একদমই করতে আর কি। ওই এখন সফট ভাবে করারই না। যাই হোক, পিছনে যাই না, অনেক ষড়যন্ত্র করে অনেক কিছু করেই করছে, আমি পরে বেরিয়ে আসছে, কারণ আমার ভালো লাগে না ব্যাপারটা আর কি। আমার মতো করে কাজ করতে আমি চাই, মানে পরে বেরিয়ে আসছে আর কি। বাট স্টিল গ্রুপটা কোনো মধ্যে কাজ করতেছে, আমি চাইছিলাম একটু গুছায় আরোই করতে, বাট হয়তো বা তাদের আমার আইডিয়াটা পছন্দ হয় নাই। ঠিক আছে, এই কারণে আর কি আমার পরে বেরিয়ে আসতে হয়েছে আর কি। তো বর্তমান পরিপ্রেক্ষিতে আসলে আমাদের খ্রিস্টীয় বলেছে ধর্ম পিছনে ছাড়া তো কাজ কোনো ওয়েও নাই যে ওইটা মানে ই করবে, সফট হয়ে তো লাভ নাই। কারণ আমি যেটা দেখতেছি যে আসলে আমরা হিন্দুরা সবসময় ডিফেন্সিভ ব্যাপারটারে খুব ধারণ করি, কিন্তু অ্যাটাকিং ব্যাপারটা ওইভাবে নেই না কখনোই। এইটা হচ্ছে মূলত সমস্যা। আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে। যখন 5ই আগস্টের পরে হিন্দুরা বিভিন্ন এলাকা এলাকায় পাহারা দিতেছিল, তো আমিও আমার এলাকায় মূলত কেউ মানে পাহারা দিতে চাচ্ছিল না। পরে অনেক অনুরোধ টনুরোধ করার পরে তারপর তারা আসছে। তো আসার পরে তারা আসলে আমাকে দোষারোপ করতেছে যে পরের দিন সকালে ব্যবসা বাণিজ্য আছে এরকম। তো আবার কেউ বলতেছে যে তার মানে যার হবে, আমরা আমরা কেউ বড় লোক না, সহজ কথা। মানে যাদেরকে নিয়ে আমি ওখানে বসছিলাম, তারা বলতেছে যে আমরা কেউ বড় লোক না, আসলে বড় লোকের বাড়িতে আসবে, আমার বাড়িতে তো কিছুই নেই, আসবে কিসের জন্য। তো এরকম আসলে একটা ব্যাপার, মানে কেউ আসলে কারো সহায়তায় যাইতে চায় না মূলত। সবাই আসলে যারটা সে নিয়ে থাকে, কিন্তু ওই যে যারটা সে নিয়ে থাকতে গেলে তো মানে তার বাড়িতে আসলে তো কেউ তার একাই আসবে না। তো এই ব্যাপারটা আসলে মানুষ বুঝতে চায় কম। এবং এইটা যে বুঝাবে কেউ কাউকে, আসলে এই লিডারশিপ মানে ব্যাপারটাও আসলে আমাদের মধ্যে নাই। এইটাও একটা আচ্ছা, স্যাড এটা পয়েন্ট আমার এটা কাছে। বুঝতে হলে আমাদের সাইকোলজিটা বুঝতে হবে, আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা কেমন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি, আমার বাবা মা কিভাবে আমাকে বড় করছে। দে দে হ্যাভ ডান, মানে আমার পড়ালেখার জন্য যত যা দরকার সবকিছু তারা করছে। ঠিক আছে, যা যা করা দরকার, যত টাকা দরকার, যেখানে যেখানে দরকার, তাদের যত দায়িত্ব পালন করা তারা খুব ভালো মতো করছে। বাট আমাকে কোনোদিন এই এই যে জিও পলিটিক্যাল জ্ঞান বা অন্যান্য জিনিস, যে আমাদের শত্রু বোধ জাগানোর জন্য যে ব্যাপারটা, তারপরে কমিউনিটির জন্য যে কাজ করার নিয়ে যে বিষয়টা, এগুলো না আমাকে কোনোদিন বলে না এরকম করে। কি বলছে, ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে, ভালো চাকরি করো, ভালো একটা বেতনের চাকরি করো, এবং ওইটা নিয়ে বিয়ে করো, সংসার, বাচ্চা কাচ্চা পয়দা করো, জন্ম দাও, সুখে সংসারে থাকো, কোনো ঝামেলার মধ্যে যাও না, কোনো ইসের মধ্যে যাও না, জাস্ট নিজের উন্নতি না থাকো, নিজেরই নিয়ে থাকো। সেম এই আমি মনে করি সেম ফিলোসফিটা সিংহভাগ হিন্দুদেরই ক্ষেত্রে একই। এটা কারণে যেটা হ্যাঁ হয়, দাদা, হিন্দুরা আত্মকেন্দ্রিকতায় বেশি ভুগে আর কি, এবং মানে স্বার্থপর হয়, কমিউনিটি না ভাবে না, শুধু নিজের ডেভেলপমেন্ট, নিজের এটা নিয়ে ভাবে বেশি। সম্প্রদায় নিয়ে ভাবা, ডেভেলপমেন্ট ভাবার মতো হিন্দুদের ওই ক্যাপাসিটিটা নাই, কারণ ফ্যামিলি স্ট্রাকচারটাই ওরকম করে বড় করা হয় আর কি প্রত্যেকটা হিন্দুকে আর কি। বাট এই স্ট্রাকচারটা আমাদের চেঞ্জ করতে হবে, এবং কমিউনিটির জন্য আমাদের কাজ করতে হবে। নেক্সট জেনারেশন থেকে শুরু করি আর কি। বাট আমাদের আগের জেনারেশন দে ডিফারেন্ট নাও, আমাদের পরের জেনারেশন আমাদের থেকে একটু ডিফারেন্ট থটস এর হইতে পারে, অথবা তাদের আমাদের থেকেও বেটার হইতে পারে আর কি। ঠিক আছে, বাট উই হ্যাভ টু বি বেটার ভার্সন অফ আওয়ার প্রিভিয়াস জেনারেশন, যাতে কমিউনিটিকে টিকে রাখার জন্য আমাদের সেভাবে করে কাজ করা যায় আর কি। ঠিক আছে, আর তো দাদা আরেকটা ব্যাপার আছে এখানে। যেমন ধরেন আমরা যখন আসলে দান করতে চাই আমাদের বিভিন্ন সংগঠনে, আমাদের মরির মতো সংগঠন আছে এটা তো বললাম, কিন্তু সংগঠন থাকলেও সংগঠন একটা সংগঠনও দাঁড়ায় না আসলে। কারণ সব থেকে বড় সমস্যা হচ্ছে ফান্ডিং এর সমস্যা। কারণ হিন্দুরাই হিন্দুদেরকে দান করে না, সহজ কথায়। আমি দেখছি আমার বন্ধু, সে এই যে ওই যে ওসমান হাদির মারা গেল, ওসমান হাদির ওই যে আমার ক্যাম্পাসে পেইন্ট করতেছিল, ওসমান হাদির বিভিন্ন মানে ছবি টবি এসব পেইন্ট করতেছিল, তো আমার বন্ধু ওইখানে টাকা দান করতেছে।
কিন্তু আমি যখন আমার সংগঠনের জন্য তারা চাইতেছি, তার কাছে বলতেছি যে সংগঠনে একটা মাসিক তুমি প্রণামী দাও, সে ওইটা ডিনাই করতেছে যে সে ওইটা দিবে না। তো এই হচ্ছে একটা ব্যাপার। মানে অনেক সময় তারা সেকুলারিজম চর্চা ওদের সাথে মিশে সুযোগ নেওয়ার জন্য এই ধরনের কাজ করে। তো এটাও আসলে আমাদের জন্য স্যাড পার্ট। এই বিষয়গুলা চেঞ্জ করতে গেলে আসলে আমাদের ওপেনলি কথা বলতে হবে এই বিষয়গুলো নিয়ে। এবং হিন্দুদের সমস্যা নিয়ে ওপেনলি কথা বলতে হবে। আমরা যেমন স্টার্ট করছি সাহস করে কি করবো, আমরা পডকাস্ট করবো, এই করবো, বিভিন্নভাবে চেষ্টা করতেছি হিন্দুদের সামাজিক যে সমস্যা, ফ্যামিলি স্ট্রাকচার যে সমস্যা, নানান সমস্যায় জড়িত আমরা, কে কারণে আমরা আসলে হয়ে উঠতে পারি না, মানে ওই উন্নয়ন করতে পারি না আমাদের কমিউনিটির জন্য আর কি। এই স্ট্রাকচারাল এই সমস্যাগুলো, এই ফল্ট লাইনস গুলাকে আমাদের আসলে ভাঙতে হবে, না ভাঙলে আসলে আমাদের মুক্তি নেই। এই কারণে অনেক হিন্দুই সাহস করে কাজ করে, কমিউনিটির জন্য অনেক ইমোশনাল হয়ে কাজ করে, সে তার স্বাস্থ্য, সে তার অর্থ সবকিছুই সে ক্ষয় করে আর কি কমিউনিটির জন্য। তারপরও অনেক টাইমে হিন্দুদের কাছ থেকে সেই পরিমাণ রেসপন্সটা পাওয়া যায় না। এই যে আমি আমার এক্সাম্পলটা দিই। আমি পাগলের মতো সারাদিন চিল্লায় চিল্লায় বলতাম ইসলাম এটা, মুসলিমরা এরকম, এটা ওইটা। আমার পোস্টে কমেন্টে হিন্দুরা এসে বেশি মানে পরিবার থেকেও গণনীয় থেকেও হিন্দুরা এসে বলতো তুই গুলা করতেছিস কেন, ওরা এটা করবে ওইটা করবে, তুই উগ্র হিন্দু, তুই এটা হয়ে গেছিস ওইটা হয়ে গেছিস। মুসলিমদের থেকে আমাকে হিন্দুরাই বেশি বলছে। ঠিক আছে, হিন্দুরাই আমার আমার এই পর্যায়ে আসতে, আমার পরিবারের সাথে, আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে, সবার সাথে আমার তর্ক বিতর্ক করা, মহাভারতের যুদ্ধের মতো আর কি। ফ্যামিলি ফ্যামিলি ওয়ার করে আমার এই পর্যায়ে চলে আসতে হয়েছে আর কি। অনেক ক্যাচাল সহ্য করছি পরিবারে। একটা মুসলিমের সাথে আমি যে পরিমাণ ট্যাকল দিতে পারি আমার ইন্টেলিজেন্স দিয়ে বা আমার আমার সক্ষমতা দিয়ে আর কি, একটা মুসলিমের সাথে কিভাবে ডিল করতে হয়, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি ওই ডিল করি। কিন্তু একটা হিন্দুকে ডিল করতে গেলে আমি তখন মুশকিলে পড়ে যাই আর কি। ঠিক আছে, কারণ অল টাইম একটা সাইকোলজিক্যাল একটা ফিয়ারের মধ্যে রাখতে চায় বাবা মা বা আশেপাশে বাকি হিন্দুরা আর কি। ভয়, বিশিষ্ট ভয়, এই ভয় সুযোগটা আসলে মুসলিম কমিউনিটি নেই আর কি। ঠিক আছে, আমি যদি অন্য কমিউনিটিতে তাকাই, ইসরায়েল, ইসরায়েলের আচ্ছা, ইসরায়েলের হ্যাঁ হ্যাঁ, আমি একটু অ্যাড করি যদি একটু সময় দিতেন। হ্যাঁ শিওর শিওর। আপনার কথা শুনে একটা মজার ঘটনা মনে পড়ছে, ওইটাই আবার একটু রিপিট করি। তো 47-এর নোয়াখালী জেনোসাইডে দেখেন গান্ধী সহ যারা আসছিল তারা কিন্তু একটা মজার কথা বলছিল, হয় আপনারা নির্যাতিত হন, যদি না পারেন তাহলে চলে যান। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই নিজেদের মধ্যেই তো দ্বন্দ্ব থাকবে, সংগঠন থাকবে, আবার ওই যে নাপা একটা যেটা বললো যে অনেক অনেক সংগঠন বা ফান্ডিং এর অভাব, এগুলো থাকবেই, কিন্তু অপটিমিস্টিক হইতে হবে। আপনি দেখেন লন্ডনের মেয়র, নিউ ইয়র্কের মেয়র থেকে ধরে যারা আছে সবাই কিন্তু তাদের আলটিমেট গোল কিন্তু একটাই। তাদের সংগঠন ভিন্ন হইতে পারে, এমনকি পুরোপুরি ভিন্ন মতাদর্শের খামিনিকেও দেখেন, ইরানের শিয়ার, তার আলটিমেট গোলও কিন্তু এক। তার সাথে আপনি নিউ ইয়র্কের মেয়র, লন্ডনের মেয়রকে কিন্তু একটা জায়গায় কিন্তু আপনি এক এক করে ফেলতে পারবেন, ওই যে আলটিমেট গোলটা তাদের কি, ইসলাম প্রচার। কিন্তু এটা কিন্তু আমাদের মাঝে পাবেন না। তো আমার মনে হয় সংগঠন থাকুক, মতাদর্শ থাকুক, ওই আলটিমেট গোলের দিকে যাইতে হবে। নিজের আপকামিং যে জেনারেশনটা আছে ওই জেনারেশনটাকে হ্যাঁ বুঝাইতে হবে ওইটাই যে আর কি, ওইটাই বলতেছে। আমাদের হ্যাঁ টিকে থাকতে হলে ওই যে আমাদের ওই নির্দিষ্ট গোলটা এক থাকতে হবে, যে আমাদের ইউনিটির এক থাকতে হবে। নিজের মধ্যে যতই মানে বিভেদ বলি আর যাই বলি, বা যে 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 পজিশনেই থাকুক না কেন, ওই পজিশন থেকে আসলে কিন্তু কাজ করতে হবে আলটিমেট গোলটা নিয়ে। আপনি আর এক্স্যাক্টলি একটা মজার এক্স্যাক্টলি জিনিস তাই। দেখেন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকান, আমরা হয়তো এখন লাস্ট অপশন হয়তো আমরা ইন্ডিয়াকে ভাবি যে ইন্ডিয়া হয়তো মেবি লাস্ট অপশন, কিন্তু আপনি রিসেন্টলি যদি ওয়েস্ট বেঙ্গলের নিউজ গুলা দেখেন, যে হুমায়ুন কবিরকে তো হয়তো আপনারা চিনেন অনেকেই। তো হুমায়ুন কবির কিন্তু ওই যে একজন তৃণমূলের বিধায়ক ছিলেন, উনি কিন্তু প্রকাশ্যেই বলতেছেন যে হুমকি নামকি দিচ্ছেন এ, এই হিন্দুদেরকে। তো একটা বুঝেন যে হিন্দু প্রধান দেশে থেকে আসে কি হুমকি নামকি দিচ্ছেন। আবার ভোটের আগে তিনিও বিধানসভা নির্বাচন কিছুদিন পরে সে কিন্তু ভারতে বসে, কলকাতায় বসে সে বলতেছে আপনারা হিন্দুরা ভয় পায় না, আমরা আছি। তো কতগুলা রিডিকুলাস কথাবার্তা না। তো এক্স্যাক্টলি হয়তো এক্স্যাক্টলি তাই। হয়তো কিছু ওই আচ্ছা, এইখানে পজিশনটা একটা আসলে ব্যাপার আমি মানে একটু অ্যাড কবে করি দাদা। বুঝবে হিন্দুদের। হ্যাঁ দাদা, আমি একটু এখানে একটা ব্যাপার অ্যাড করি, যে আপনি হয়তোবা ওই ব্যাপারটা তুলে ধরছেন। আমি বলতে চাচ্ছিলাম যে হুমায়ুন কবির যখন ওইখানে মসজিদটা প্রতিষ্ঠা করতে যাচ্ছিল, তখন ওনার ফান্ডিং আপনি লক্ষ্য করছেন কিনা, মানে হিউজ ফান্ডিং উঠছে।
তো ব্যাপারটা হচ্ছে এইটা একটা হিন্দু মানে হিন্দু যদি এরকম কোনো কার্যক্রম করতে চাইতো, মন্দির বা একটা গুরুকুল বা যে এই ধরনের কাজ হইতে পারে আর কি, যেটা সম্ভব তার দ্বারা, হয়তো এতটা ফান্ডিং আসতো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি মানে যেটা হয় আর কি, আমি ওদের কাছে আসলে ওদেরকে আমরা গালাগালি করলেও দিন শেষে ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসলে। ওরা নিজেদের ইনকামের একটা পার্ট আর রাইখা দেয় ওদের কার্যক্রমের জন্য, কিন্তু আমরা হিন্দুরা এই কাজটা আসলে সচরাচর করি না। এই হচ্ছে ব্যাপার আমাদের দানের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, ভগবত অবশ্যই আপনি গীতা হোক। একটা খুবই আমি আমার আমার একটা রিসেন্টলি একটা আমি এক্সাম্পল দিই। ফান্ডিং কিন্তু আসলে জরুরি জিনিস। যেমন আমি একটা সরকারি চাকরিতে আছি, তো গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং এ, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। তো আমরা দেখি ট্রেনিং সেশনের মাঝখানে হঠাৎ করে কয়েকজন মাদ্রাসা স্টুডেন্ট প্রায় মনে করেন এই উক্ত ট্রেনিং এর বিভিন্ন বই আছে না, ওদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বইগুলা, মানে একটু রগরগে টাইপের বই, এরকম 5-6টা বই না সবাইকে দিচ্ছে বিনামূল্যে। এমনকি স্পেসিফিকলি হিন্দুদেরকেও দেওয়া হচ্ছে ওই ট্রেনিং এর বইগুলা। এবং এটা কিন্তু সরকারি ট্রেনিং, উচ্চ পর্যায়ে একটা ট্রেনিং। তো ওইখানে বইগুলা দেওয়ার পরে সাথে কিন্তু এক প্যাকেট লাঞ্চও দিচ্ছে, এবং আরো খাবার দাবার আয়োজন করছে, এবং ছোটখাটো একটা অনুষ্ঠান করে ওই বইগুলো তারা তুলে দিচ্ছে, খাবার দাবার পানি টানি সহ, এবং 5-6টা বই। তো সবগুলা বই জিহাদি মূলক বই, মানে ইসলামের দাওয়াত যেটাকে বলে। তো এখানে কিন্তু ওই সরকারি কর্মকর্তা, আমি সহ অনেক হিন্দুরাই কিন্তু আছিলেন, তারাও নিচ্ছে এবং দিচ্ছেও। তো অবশ্যই ফান্ডিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কাজ কিন্তু একজন সামর্থ্য থাকা বা সামর্থ্যবান হিন্দু কিন্তু কাজটা করবে না। ভারতের কথাই বলছি, ভারতে থাকলেও করবে না। তো ওদের কিন্তু এই ব্যাপারটা আছে, ওই যে শেষমেশ ওদের আলটিমেট গোল, ওরা যেদিকেই যাক ওদের আলটিমেট গোলটা কিন্তু ওদের ইসলাম প্রচার। এটা লন্ডনের মেয়র হোক, নিউ ইয়র্কের মেয়র হোক, কিংবা আমি আমার একজন সরকারি কলিগ যার বেতন হয়তো 40-50K, সেও করতেছে। সবাই তাদের মূল আলটিমেট গোলটাই এরকম। তারা ওইটা কেয়ার করে না তারা মাইনরিটি কিংবা মেজরিটি, তাদের ইনকাম সোর্স কি, তারা যে যে কোনো পজিশনে থাকুক না কেন, তারা কিন্তু ওদের আলটিমেট গোলের দিকে যায়, তাদের কমিউনিটিকে মানে বৃদ্ধি করা সবকিছুতেই। এক্স্যাক্টলি বা মানে ওরা এখন ওই যে, হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু বাইরে আছেন, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতে পারেন। আমি বলবো যে ওরা অনেক বেশি অর্গানাইজড, এবং অনেক বেশি অর্গানাইজড হওয়ার কারণে মাদ্রাসা থেকেই এই কিভাবে অর্গানাইজ করে দিনের খেদমত করা যায়, এই বিষয়গুলো কিন্তু অলরেডি ওরা শিখে আসে মাদ্রাসা থেকেই বা তাদের পরিবার থেকেই অলরেডি, যে তোমার দিনের খেদমত করতে হবে, তোমার বড় হইতে হবে, জান্নাতে যেতে হলে তোমার এই কাজগুলো করতে হবে আর কি, দাওয়াত দিতে হবে, এবং কাফেরদেরকে তোমার নিয়ে আসতে হবে আমাদের ইয়ের আওতায়, ইসলামের আওতায়। তো বাইরের দেশে সেম এটাই চলতেছে, এটার জন্য অনেক ফান্ডিং ও দরকার হয়, এবং ওদের আল্লাহর রহমতে আর কি ওদের পেট্রো ডলার আছে আর কি, পেট্রো ডলারের কারণে ফান্ড আসে বাইরে ওদের এখান থেকে, আমাদের এই জার্মানিতেও হোক বা বিভিন্ন ইউরোপিয়ান দেশেও হোক। এরা এখানে কি করে, এটা তো জাস্ট একটা এই যে আইএসআই সিরিয়া টিরা যুদ্ধ মতো লাগে, নিজেরাই কাহিনী কইরা চলে আসলো এখানে ইউরোপে শরণার্থী হয়ে আর কি, এখানে এসে সেম জিহাদটা চালাইতেছে আর কি মুসলিম ব্রাদারহুডের আন্ডারে। মুসলিম ব্রাদারহুডটা যেটা করে সেটা হলো যে ওই আরব পেট্রো ডলার এখানে ওদেরকে এসে ওদের দেয়, মনে করেন যে যারা বেশি বাচ্চা নেবে প্রত্যেকটা বাচ্চার জন্য এক্সট্রা করে টাকা দেয় আর কি, যে তুমি যত বাচ্চা নিবা তত টাকা পাবা। আবার এরা যেহেতু এখানে শরণার্থী হিসেবে আসে, সেই হিসাবে আবার এরা ওই এখানে যে সামাজিক সুবিধাগুলো আছে ওগুলাও নেয়। আমি যেমন জার্মানিতে ফুল টাইম জব করি, এখানে কাজ করি ইঞ্জিনিয়ার হিসেবে, ঠিক আছে, এখানে হিউজ ট্যাক্স দিই আমরা যখন কাজ করি। যাদের ইঞ্জিনিয়াররা বা অন্যান্য প্রফেশন যারা একটু স্কিল বেস প্রফেশনে আছে, এরা অনেক টাকা ট্যাক্স দেয়। আমাদের ট্যাক্সের টাকাই ওরা নেয়, ওরা ওই সুযোগ সুবিধাগুলো নেয়, সামাজিক সুবিধাগুলো নিয়ে ওরাই আবার ওই টাকা দিয়ে আমাদের এগেনস্টে জিহাদ করে জার্মানিতে। ইভেন এখানকার জার্মান মেয়েদেরকে এরা রেপ করছে 2015 সালের এই সিলভেস্টার নাইট, মানে 31st নাইটে আর কি চলতেছে, এটা লাগাতার বিভিন্ন কোনো কোনো শহরে ছোটখাটো আকারে চলতেছে, এমন এমন এরিয়া এটা বানিয়ে ফেলছে গেটো, যেখানে পুলিশ যাইতেও ভয় পায়, কারণ জার্মান সরকার পুলিশদেরকে এতটা এখন ওইরকম পাওয়ার দেয় না যেটা পাওয়ার দিবে আর কি। তো আমি ফরচুনেটলি এখানে আমি এই এফডি পার্টিতে আমি জয়েন করি, একমাত্র আমাদের এই জার্মান পলিটিক্যাল পার্টি অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড, এটা একমাত্র এই প্রবলেমটাকে একদম প্রপারলি অ্যাড্রেস করছে, এবং আমাদের ম্যানিফেস্টোতে লেখা আছে যে ইসলাম ডাজন্ট বিলং টু জার্মানি,
এবং মুসলিমদের কি কি পলিসি আমরা ক্ষমতায় গেলে কি কি পলিসি আমরা নিয়ে আসবো এগুলা ইসলামীকরণকে থামানোর জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ম্যানিফেস্টোয় লেখা আছে। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় আমরা আপাতত বিরোধী পার্টিতে আছে, আমাদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়তেছে। মানে প্রত্যেক 5টা জার্মানের ভিতর একজন হলো ইপি আর কি এখন, মানে আমরা মোর দেন 20% আর কি বেশি আর কি ভোটে, এবং আমাদের জনপ্রিয়তা দিনে দিনে বাড়তেছে। যদিও পার্টির বয়স এত বেশি না, 12-13 বছর হবে আর কি, বাট স্টিল আমাদের ওই তুলনায় পপুলারিটি এখন অনেক হাই আর কি। এবং জার্মানরা যারা এখানে আছে ওরা ব্যাপারটা বুঝতে পারছে, প্রপারলি অ্যাড্রেস করছে। এবং আমি মনে করি যে ইউরোপের মধ্যে এটা একটা ডাইরেক্ট একটা পার্টি যেটা ডাইরেক্ট জিনিসটা অ্যাড্রেস করে বলতেছে সাহসিকতার সাথে আর কি। এই তো তো এরকম টাইপের যদি স্ট্রং পলিসি আমরা বাইরে বা যে কোনো রাষ্ট্রে, ভারতে হোক, ভারত যেহেতু আমাদের পুণ্যভূমি, আমাদের অ্যানসেস্টর ওইখান থেকে হয়েছে আর কি, বা অখণ্ড ভারত যদি চিন্তা করি, ওইখানেও সেম পলিসি যদি না আনতে পারে, ডেমোক্রেসির নামে যদি, কারণ ডেমোক্রেসিতে ওরা আগে থাকবে কারণ ওদের সংখ্যা বেশি ভারতে। ডেমোক্রেসির নামে যদি আমরা হিন্দুরা একে লড়াই করে ভোট ভাগ ভাগ হয়ে যায়, তাহলে আমরা পারবো না ডেমোক্রেসিতে জিততে, কখনোই পারবো না, কারণ ওদের যথেষ্ট ভালো নাম্বার আছে এখানে। জার্মানিতে তাও ওদের এখনো স্টিল ওই পরিমাণ এখনো হয় নাই, বাট স্টিল দে আর গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি। ঠিক আছে, এটাকে থামানোর জন্য আমাদের দ্রুত এখানে ব্যবস্থা নিতে হবে আর কি, আনলেস ভারতের মতো কোটি কোটি হয়ে যাবে, পরে এই নিজস্ব কোন্দলে পইরা এই জিয়াদের মধ্যে আমাদের ক্ষয়ক্ষতি হইতে থাকবে আর কি। এই তো প্রপারলি এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে হবে। ইন্ডিয়া যদি প্রপারলি না করতে পারে, ভিতর থেকে এরা টার্মাইটসের মতো খেয়ে দিবে একদম। ইন্ডিয়া এখন সেফ না হিন্দুদের জন্য, এবং ইন্ডিয়ার গণতন্ত্রটাই হলো একটা হিন্দু বিরোধী গণতন্ত্র আর কি। ঠিক আছে, মানে এই হলো বিষয়টা। আচ্ছা, আমাদের সাথে আরো দাদা আরো এই ক্ষেত্রে মরুভূমি। হ্যাঁ হ্যাঁ দাদা, এই ক্ষেত্রে যেহেতু আপনি জার্মানির প্রসঙ্গ তুললেন, তো সেক্ষেত্রে দাদা হ্যাঁ একটা ব্যাপার একটু আমার জানতে ইচ্ছা করে যে ওইখানে আসলে হিন্দু কমিউনিটির প্রভাব কিরকম আসলে। মানে আমি যতটুকু জানি আর কি, যে বিশ্বের প্রত্যেকটা দেশে হিন্দু কমিউনিটি একটু একটু করে ছুঁয়ে গেছে। তো জার্মানিতে এই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, এবং যদি ওইখানে খুবই কম সংখ্যক থাকে, আহ, যদিও কম সংখ্যক হয়তো বা আস্তে আস্তে একটা ম্যাসিভ রূপ নেবে আজ থেকে হয়তো কিছু বছর পরে বা অনেক বছর পরে, তো সেই ক্ষেত্রে যেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে কথা বলতেছি সেইগুলা ওইখানে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, বা এই দায়িত্বটা আপনি নিতে পারবেন কিনা, এই ব্যাপারটা যদি একটু জানাতে পারেন। আচ্ছা, জার্মানিতে অলরেডি এখানে বিশ্ব হিন্দু পরিষদ আছে। আমরা এখানে জার্মান হিন্দু কনফারেন্স প্রথমবার বিশ্ব হিন্দু পরিষদ এখানে অর্গানাইজ করছে গত বছর, এবং প্রতি 2 বছর পর এটা হবে। আমাদের এখানকার লক্ষ্য, আমাদের ভিশন, আমাদের এই কি এগুলো বিশ্ব হিন্দু পরিষদ অলরেডি কাজ করতেছে এগুলা নিয়ে। ঠিক আছে, আমাদের পলিটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। আর হিন্দুরা এখানে আসলে সংখ্যা অনেক কম হলেও আমরা আসলে হাই আর্নার এখানে, কারণ আমরা মোস্টলি এডুকেশনের দিকে বেশি ফোকাস দেই। এই কারণে আমাদের সাকসেস রেট অনেক বেশি, কারণ এখানে লোকাল একটা এভারেজ জার্মানদের তুলনায় আমরা এখানে বেতন পাই বেশি। এটা শুধু জার্মানি না, এটা ইউএসএ, ইউকে, সব জায়গাতে এক অবস্থা। হোল যদি আমি হিন্দু কমিউনিটি চিন্তা করি আর কি। ঠিক আছে, তো হিন্দুরা অনেক আগে আর কি এই দিক দিয়ে আর কি, কিন্তু সংখ্যায় আমরা কম। আমাদের হয়তোবা যা আমরা চাকরি করে বাসায় এসা সংসার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, বা ভোগবাদী চিন্তা ভাবনা নিয়ে থাকি, ঘুরি ফিরে এই করি আর কি। বাট পলিটিক্যালি বা সম্প্রদায় নিয়ে কাজ করার যে ওই জিনিসটা, ওই চেতনাটা অনেকের নাই আর কি। ওই চেতনাটা, ওই ওই যে মানে ওইটা আনার জন্য, ওই স্পার্কসটা ভেতরে ওইটা আনার জন্য এখানকার নানান হিন্দু সংগঠন আছে, বিএইচপি সহ অন্যান্য সংগঠন কাজ করতেছে এখানে, কাজ চালাতেছে। বাট বাট আমরা সবাই জানি হিন্দুরা কেমন, এগুলো টাফ, এগুলা সময় লাগে অনেক আস্তে আস্তে কনভিন্স করতে একটা হিন্দুকে আর কি। ঠিক আছে, ইটস নট ইজি জব। এজ এ মুমিন ইটস ভেরি ইজি জব, বাট এজ এ হিন্দু সবাইকে একসাথে আইনা একটা আনা, তাহলে ইটস এ ভেরি টাফ জব, ভেরি টাফ জব। কারণ ও, অনেক আচ্ছা, অনেক আমার অনেক আরেকটা ব্যাপার একটু জানার ইচ্ছে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো দেখতেছি, দেখেন যে ইতালি তো রাইট উইং মানে ডানপন্থী রাজনীতিবিদরা আসছেন। আবার মোটামুটি আমরা ওয়েস্ট ইউরোপের কথা যদি বলি, তাহলে ডানপন্থী শক্তিটা কিন্তু আসলে আস্তে আস্তে উত্থান হচ্ছে। এবং উত্থান হওয়ার কারণটাই কিন্তু হচ্ছে এই যে মুসলিমরা, ওরা কিছুদিন আগেই দেখেন যে লন্ডনে প্রকাশ্যে ডাকাতি করলো। মানে এরকম চুরি ছিনতাই কিন্তু অলরেডি ওরাই করতেছে, আর নাহলে আফ্রিকানরা করতেছে। এই যে ডানপন্থী শক্তির উত্থানটা হচ্ছে,
আস্তে আস্তে জর্জিয়া মেলোনি বলি বা যাই বলি, তো ওই ডানপন্থী সরকারটা মানে কি মনে করেন যে ওয়েস্ট ইউরোপে তারা মুসলিমদের জন্য বা এই উগ্রপন্থীদের জন্য কি পদক্ষেপ নিতে পারে? ওরা আসলে ক্ষমতা আসছে, ঠিক আছে, ক্ষমতা হলে পলিসি হাই করবে, যদি ওরা প্রেশার দিতেছে অনেক অনেক ইমিগ্রেশন ল অনেক স্ট্রং করে ফেলছে অনেক জায়গায়, বাট মুসলিমরা তো ভিতরে অনেক, যেমন লন্ডন বা সে অনেক হাই সংখ্যায়, আমি লন্ডন গেছিলাম ওই হ্যাঁ, মাদ্রাসা লন্ডনের বাংলাদেশ মেয়রই তো থেকে, পাকিস্তানি বংশোদ্ভূত। হ্যাঁ হ্যাঁ, বা মাদ্রাসা স্টুডেন্ট আছে বাংলাদেশে দেখি মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে ঘুরতেছে, ওখানে দেখে যে ঘুরতেছে এরকম করেই, মেয়েগুলা পুরা বোরখা পইরা মুখ টুক ঢাকা ঢাকা হাত মোজা টোজা পরে ঘুরতেছে এখানে, মানে পুরা একদম বাংলাদেশের মতো ফিল, বা একটা মুসলিম কান্ট্রিতে যেমন ফিল হয়। হোয়াইট চ্যাপেলে গেলে তো পুরাই একটা যেন মানে খিলাফত স্থাপন করে বসেছে ফিলছে আর কি ওইখানে, ঠিক আছে, খুবই অবস্থা বাজে আর কি, আল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মরুভূমি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো বলো ভাই, কি অবস্থা? কেমন আছেন? কেমন আছেন দাদা? এই তো বলো, আমি সরি জানি না সিনিয়র নাকি জুনিয়র, আমি জানি না, তুমি করে বললাম। আপনি চিনেন চিনেন? চিনি, আমার সিনিয়র নাকি জুনিয়র, তাহলে আপনি করে বলবো। না 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 না, আপনি আপনি জাস্ট গেস করেন আমার গলার ভয়েসটা, তাহলে হয়ে যাবে, আর কোনো কিছু না। একটু জাস্ট গেস করেন, এক সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে কোনো লাইভে। ও আচ্ছা, বুঝছি, ইন্ডিয়াতে আসতো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি বুঝতে পারছি। তো কি অবস্থা বলো, কেন কেমন চলতেছে? আমিও তো দিনের পথে বাকিদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি, আচ্ছা, আপনার মতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সহি ইসলাম প্রচার না করা পর্যন্ত আসল থ্রেট বুঝবে না, কারণ আমাদের হিন্দুদের আসলে শত্রুবোধ নাই, সেখানে একটা মুসলিম একটা বাচ্চা ছোটবেলা থেকে এই শত্রুবোধ নিয়ে জন্মায়, বিষ ঢুকায় ওরা স্লোলি স্লোলি, মাদ্রাসা থেকেও পরিবার থেকেও, কিন্তু ওরা কাফের, এরা কাফের, ওটা কাফের, হ্যান ত্যান, বাট আচ্ছা, আমাদের আমার হিন্দুদের একটু এক সেকেন্ড, আমার একটু চলে যেতে হবে কারণ আমার কালকে অফিস আছে এবং আমার নির্বাচনের দায়িত্ব আছে গুরুত্বপূর্ণ। তো আমি একটা আচ্ছা, প্রশ্ন সবার কাছেই করে আমি চলে যেতে চাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে, আপকামিং যে জেনারেশন আসতেছে আমাদের, তাদের উদ্দেশ্যে আমাদের কি করণীয়? আমরা কিন্তু সচরাচর কি দেখি যে ওই নিরামিষ খাও, একাদশী করো, ওইটা করো, সেটা করো, এগুলা বলি, কিন্তু আমরা কিন্তু নোয়াখালী জেনোসাইড বলি না, 71-এ কি হয়েছে বলি না, গ্রেট ক্যালকাটা কিলিং সম্পর্কে বলি না। তো আমরা আসলে আপকামিং আচ্ছা, জেনারেশনের কাছে কি বার্তাটা দিতে পারি? এইটার ওই প্রশ্নটা আমার এইটার কাছে না, ব্যাপারে সবার কাছে দাদা, রইলো, এটা শোনার আমি পরে আমি চলে যেতে এইখানে হবে। একটা এইখানে একটা দাদাকে এইটার আমি ব্যাপারে করি, সরি, অভি দাদাকে। আপনি এই যে জেনোসাইডটা কথা বলেন, জেনোসাইডটা কাইন্ডলি ওটাকে করতে হবে, আপনাকে কাট করতে হবে। জেনোসাইডটা বললে টোটালি হ্যাঁ ভুল হ্যাঁ, হবে, সরি, টোটাল এটা ভুল একটা এথনিক ক্লিনজিং মেসেজ বলা যাবে। যায়, জেনোসাইড না বলে। হ্যাঁ আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি। আহ, আলফ্রেড দাদা হয়তো বা আরো ডিটেইলে বলতে পারবে, আমি যতটুকু বলি মানে যতটুকু এটা আপাতত বাংলাদেশে এই নোয়াখালী জেনোসাইড প্লাস আদার্স যা কিছু হয়েছে, বরিশাল অঞ্চলে ওই যে জমিদারকে মাইরা ফেললো তার বডিগার্ডরা, মুসলিম বডিগার্ডরা, তো এইসব ব্যাপার নিয়ে আসলে একমাত্র কাজ করতে দেখছি বাংলাদেশ ও প্রবীরকে, এবং আমি নিজেও এই ব্যাপারটার সাথে জড়িত। তো ব্যাপার হচ্ছে গিয়া, অ্যাজ এ হিন্দু আপনি এই ব্যাপারটা নিয়ে নিজে অন্তত এইসব ব্যাপার আসলে সাংগঠনিক ভাবে আপনাকে কেউ বলার সাহস বা ওইভাবে একাডেমিক্যালি পড়ানোর সাহস কেউই করবে না। এইটা আসলে যার ছেলে মেয়ে তার এই দায়িত্বটা নিতে হবে। ছোটবেলা থেকে তাদেরকে এই আপনাদের কি বইলা বইলা শিখাইতে হবে, সহজ কথায়। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, আপনি যদি এগুলো জানতে পারেন, জানতে চান বা করতে চান, তাহলে ওই যে সংগঠনের নাম বললাম ওটার সাথে আস্তে আস্তে আহ, করতে পারেন, জড়িত থাকতে পারেন। আমি প্রচার করতেছি একদিক দিয়ে চিন্তা করলে সংগঠনের প্রচার করতেছি, আবার একদিক দিয়ে চিন্তা করলে মানে তারা ভালো কাজ করতেছে ওইটা সুনামও করতেছি, দুইটাই হচ্ছে। এবার আপনার যেটা বলার বলতে পারেন। না না, ওইটাই মানে মেইনলি আমাদের ডাইরেক্ট সংগঠনের থ্রুতে হোক বা আমাদের এখন ইন্টারনেট আমাদের জন্য আসলে একটা আশীর্বাদ, আমরা ভিডিও বানিয়ে হোক কি করে এগুলো প্রচার করতে পারি, একটা চ্যানেলে পরিচয় লোকে হোক আমরা করতে পারি আর কি, ঠিক আছে, ওটা থ্রুতে আমরা জানাইতেছি এবং অনেকেই জানাচ্ছি ইতিহাসগুলো, এবং পরিবারের মধ্যেই আমাদের বর্তমান রাজনৈতিক চেতনা ভিতরে ঢুকাই দিতে হবে নেক্সট জেনারেশনকে আর কি, বলতে হবে আমাদের অবস্থা কি, অতীত কি ছিল, বর্তমান কি, এবং ভবিষ্যতে আমাদের কি হইতে পারে, সেটা একটা হ্যাঁ, একটা ভীষণ একটা এবং সিনারিও আমাদের দিতে হবে। হ্যাঁ, এবং দাদা এই ক্ষেত্রে অনলাইনটা খুবই ভালো একটা অস্ত্র আমাদের জন্য। আর ব্যাপারটা হচ্ছে কি, অনলাইনে এই জিনিসটা প্রচার খুব কম সংগঠনই করে।
যেমন ওই যে বললাম বাংলাদেশ অগ্নিবীর করতেছে, কিন্তু বাংলাদেশ অগ্নিবীরের যখন পেজটা গায়েব হয়ে গেছিল 2-3 দিন, যখন সবকিছু অফ হয়ে গেছিল, তখন এই কার্যক্রমটা সম্পূর্ণ অফ হয়ে গেছিল। তো এইটার পাশাপাশি এক জিনিস দরকার হয়, 5টা পেজ থেকে রিপোস্ট হোক, কিন্তু আমার এই জিনিসটা অনলাইনে থেকে যাক। একটা মানুষ যাতে সার্চ করলে অন্তত 20টা সাজেশন আসে তার কাছে, তার জন্য অল্টারনেটিভ জানার জায়গা তৈরি হয়। তো এই ব্যাপারটা আসলে পুরো এটা আসলে শুধুমাত্র বাংলায় হবে এরকম না, হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ইংরেজি বা জার্মান ভাষায় বা ফ্রেঞ্চ ভাষায় বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এটা করা যাইতে পারে। শুধুমাত্র যে বাংলাদেশিদের জানাতে হবে এরকম তো না, আমার তো পুরা এ- ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটা জানাই তোমার এই প্রজেক্ট আচ্ছা, ভয়াবহ একটা এটা প্রজেক্ট। হলো এখন এআই এর যুগ তো। অনেক টাইমে কিছু কিছু ভিডিও আসতে ফেসবুক অটো ট্রান্সলেট করে দেয় অন্য ভাষায় হইলেও। তো এটা ভবিষ্যতে এটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। যে যার ভাষায় দেখতে চায় এটা অটোমেটিক করে দিবে আর কি, মেটা প্ল্যাটফর্মে করে দিবে। ইউটিউবে ওই ফিচারটা থাকবে, যেটা এআই এখন ডেভেলপ হয়েছে অনেক ভালো মতো। এবং এআই দ্বারা সবাই পরে যে আমি যে ভাষায় কথা বলি না কেন, যে ভাষায় ভিডিও বানাই না কেন, ওইটা ট্রান্সলেটেড হয়েছে যে কেউ দেখতে পারবে, জাস্ট অডিও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে আর কি। এই তো তবে এই দাদা, বিষয়টা। আপনার এই যে ইউটিউবের আপনার অডিও ট্রান্সলেটটা এতটা বেশি ভালো না, মেটাটা মাচ বেটার আছে মোর দেন ইউটিউবের থেকে, বাট ইউটিউবেরটা এতটা এখন বেশি ভালো না, ওই যে কি বলা হচ্ছে ট্রান্সলেট করলে যেটা আসে। আচ্ছা, বেটারও ব্যস্ত আছে, কাজ করতেছে সবাই টুলস গুলা নিয়ে। আমার কেমন কিছু টুলস জানি ওগুলো টাকা দেয়, কিন্তু ওগুলো অনেক আরো ভালো আর কি। আচ্ছা, আমরা আল জিয়াদের কাছ থেকে শুনি, নামটা ইন্টারেস্টিং অনেক। এই তো পোস্ট তার মানি আগে খেলি। আমার যে বিদায় নিয়ে নিচ্ছি। আচ্ছা সবাই আচ্ছা, ভালো ঠিক আছে। থাকেন। আর আমি হচ্ছে নির্বাচনের ফিল্ডেই আছি, বুঝতে পারবো পরিস্থিতি আচ্ছা, কোন দিকে যাচ্ছে। সবাই হুম, ভালো থাকেন। আর একটা বিষয় হচ্ছে ওই আপনি যেটা বলছেন আলফ্রেড সাহেব, হুম। এই যে আপনারা হচ্ছে কম ক্ষতিকর যে যে প্রার্থী আপনারা ওই দিকেই থাকেন। আমরা আসলে ওই নিজের সেফ জোনটাই আগে চিন্তা ভাবনা করতে হবে, পরে হচ্ছে বাকিটা। আর হচ্ছে সবাই সাবধানে থাকেন, আশা করি খারাপ কিছু হবে না, ভালো কিছুই হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকেন। ইনশাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, ওকে। আল জিহাদ, মাইক্রোফোন আসসালামু আনমিউট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদিও কাইফা হাল? আসসালামু আলাইকুম তো আর সবাইকে বলা যায় না, যারা মালাউন মুশরিক আছে তাদের ক্ষেত্রে তো আবার অন্যরকম না, যা একটা একজন একাডেমিশিয়ান প্রফেসরই তো এই কথা বললো যে কোন না কি যেন অ্যাড করা লাগবে, কারণ মুসলিম ছাড়া অন্য কারো উপর শান্তি বর্ষিত হয়ে গেলে তো আর খিলাফত প্রতিষ্ঠা হইলো না। ব্যাপারটা সেই এক্স্যাক্টলি। হইলো ক্ষেত্রে আপনি এমন। বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বলা উচিত আপনার উপরে গজব বর্ষিত হোক। আসলে আপনার হ্যাঁ, যাই আরবি হোক, ট্রান্সলেশনটা করা যাচ্ছে না, তো বাংলা মিনিংটা এরকমই দাঁড়ায় যে আপনার উপরে গজব বর্ষিত হোক। গজব বসত। গজব বর্ষিত হোক। যদিও এখানে যারা আমার মতো গর্বিত মালাউন আছে তাদের উপর গজব বর্ষিত হোক। আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমরা যেহেতু এখানে বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলতেছি, যে ব্যাপারটা ধরেন পশ্চিমবঙ্গের যারা রাজনীতি ফলো করেন একটু খেয়াল রাখেন, তারা দেখবেন যে এখান থেকে এরা ওদের যারা বাঙাল আছে, যারা 47 বলেন বা এখন পর্যন্ত তো যেই পলায়নের যে ধারা এটা তো চলতেছে, তো এই সময়টাতে যারাই এই বাংলা থেকে ওপার বাংলায় গেছে, যাওয়ার পরে ওরা দেখা যায় বেশিরভাগই ওরা কমিউনিস্ট হয়ে গেছে। মানে এখানে ওদেরকে জাস্ট হিন্দু পরিচয়ের কারণে ওদের সম্পত্তি টম্পত্তি সবকিছু রাইখা দিছে এবং নৌকায় তুইলা দিছে, তুইলা পরিবারের যে সুন্দর মেয়েটা ছিল ওরে রহিম চাচা রাইখা দিছে। কিন্তু রহিম চাচা যে সুন্দর মেয়েটা রাইখা দিছে ওইটা বলবো না, এখানে যায় বলতেছে রহিম চাচা কিন্তু আমারে নদী পার কইরা দিছে। তো এই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, এত এত জমিদারি ছিল তাদের কাছে, বাট ওরা বাংলা ভাগ আটকাইতে পারে নাই। হিন্দুদের যে সমস্যা অনেক আগে থেকে জমিদার ছিল, আপনি যত এই যে যারা এখন যে ট্রাভেলার যে ব্লগ গুলা বানায়, যদিও ওরা মুমিন, যায় তো বলতেছে এখানে মন্দির আছে ওইখানে মন্দির আছে, আপনারা যদি একটু খেয়াল রাখেন তো আপনি চিন্তা করেন কি পরিমাণে বিত্ত বৈভবের মানে অধিকারী ছিল এদেশের যারা হিন্দু সম্প্রদায় ছিল। কিন্তু তখনও এই যে একটা ভাগ ছিল, যেমন কি যে ওরা হলো হিন্দু এবং ভোটেও ওরা ভাগ করে দিছে এই যে শিডিউল কাস্ট যেটা বর্ণ হিন্দু। তো এই যে বিভাজনের রাজনীতি ওটা তো জিন্না অনেক ভালো করে ধরতে পারছে, তৎকালীন মুসলিম লীগ আর আমাদের যে মুসলিম লীগ আর মুজিব সাহেব উনি অনেক ভালো করে ধরতে পারছে। যেমন আপনি নোয়াখালী জেনোসাইডের কথা বলছেন, ওই জেনোসাইড নিয়ে আপনি বাংলাদেশের এই বঙ্গের কোনো মুসলিম নেতার কোনো একটা স্টেটমেন্ট পাবেন না। এমনকি যেটা শোনা যায় যে বলছে যে হিন্দু নারীরা একটু বেশি সুন্দরী এ কারণে ধর্ষণের শিকার হয়েছে, যেটা আমরা দেখছি যে বিভিন্ন পেজ থেকে কয়েকদিন আগে প্রচার করা হয়েছে। কিন্তু অপরদিকে আপনি যদি বিহারের দাঙ্গার দিকে তাকান, সেখানে দেখবেন যে আমাদের এই বঙ্গের যারা মুসলমান নেতা ওনারাও অনেক ডকুমেন্টেশন কইরা যায় মহাত্মা গান্ধীর কাছে দিয়ে আসছে।
তো তারা যেই দলই করুক, ব্যাপারটা আসলে দাঁড়ায় যে দিন শেষে ওদের যে এই বললো একজন যে আলটিমেট গোলটা এক জায়গায়। যেমন আপনি মাদারীপুর 2-এ মনে হয় আরেকটা কথা বলা লাগে যে মিল্টন বৈদ্য, হয়তো দেখলাম যে ওইখানে হিন্দু সম্প্রদায়ের ভালোই সমর্থন আছে, কিন্তু ওই যে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার পরে উনিও নাকি যাইয়া আপনার ওইখানে যে ইসকন নিষিদ্ধের জন্য আন্দোলন করছে তৌহিদি যৌনতাদের সাথে। তো এই যে হিন্দুদের মধ্যে যে যে বিভাজন, রাজনৈতিক অজ্ঞতা, হ্যাঁ অনেক শিক্ষিত মানুষ আছে, বাট আপনি দেখবেন কিছু করলে বলতেছে যে সে জঙ্গি। মানে ইসকন তো জাস্ট একটা আন্তর্জাতিক সংগঠন, এই কারণে যে অনেক পিছনে লাগছে ওর। আসলে তো ইসকনের তেমন কোনো কার্যক্রম নাই যে কোনো পলিটিক্যালি কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ওই ব্যাপারে তরুণ সম্প্রদায়কে কোনোভাবে এঙ্গেজ করা, এগুলো আমি দেখি নাই। যদি আমি অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করছি, তাদের ওইটা নাই। আচ্ছা, তারা জাস্ট ইসকনের ব্যাপারে আমি একটু কথা বলি দাদা, একটু মানে করি। হ্যাঁ 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 ইসকনে বলেন। হয় কি, আপনি ধরেন একটা যেই স্পিরিট নিয়ে আপনি ইসকনের হয়তো বা আপনি ধর্মীয় চর্চা বা যেসব নিয়ে আপনি ইসকনের ভিতরে আসলে আপনার ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ইসকন সারা বিশ্বে সমাদৃত হিন্দু সংগঠন হিসেবে, কিন্তু আমি মনে করি ইসকনে একটা ছেলে ঢুকলে তার কেন জানি মানে ফিজিক্যাল আচার আচরণ চেঞ্জ হয়ে যায়। যেমন বিভিন্ন ইসকন মন্দিরে গেলে ওইখানে মানে মোট কথা ছেলেগুলারে মেয়েতে কনভার্ট করে ফেলে। এখন ফিজিক্যাল ভাবে তো একটা ছেলেকে মেয়েতে কনভার্ট করে ফেলা যায় না। মানে ওদের টার্মটা হচ্ছে এরকম যে পৃথিবীতে কৃষ্ণ ব্যতীত কেউ কোনো পুরুষ নাই এবং সবাই রাধা, সুতরাং সবাই রাধা হইয়া নাচানাচি করো। তো এইটা তো আসলে একটা হিন্দুর গোল হওয়া উচিত না কখনো। এখন ধরেন ওইটা তো আমি না যাই, বৈষ্ণববাদ নিয়ে তো অনেক জায়গায় অনেক কন্ট্রোভার্সি, ওইসব আমি যাইতে চাইতেছি। আমি বলতে চাইতেছি যে ইসকন যেই দেশেই থাকুক, আহ পাকিস্তানেও আছে, বাট তাদের ওই যে হলো তাদের নিজের কমিউনিটি ডেভেলপ করা, মানে সবাইকে বৈষ্ণব বানানো। বাট একে বৈষ্ণব থাকতে হইলে তো আগে এখানে হিন্দু থাকতে হইব। ওইদিকে তাদের আমি জানি না যে ওরা কি কাজ করছে, বাকি আমি যতটুকু দেখছি খুব কাছ থেকেই দেখছি, তাদের নাই, তাদের হলো যে সকালে ওঠো, তারপর কীর্তন টীর্তন করো, যাই হোক ওরা প্রচার প্রসারে কাজ করতেছে। এটা অবশ্যই তারা এই জন্য তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তো এই যে ইসকনের কথাটা একটা বলতে ব্যাপার আছে নিয়েছিলাম, দাদা, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি। ইসকনের একটা ব্যাপার আছে কি দাদা, যে ইসকন বাংলাদেশের মুখপাত্র একটা লোক আছে, আমি নামটা ঠিক মনে করতে পারতেছি। ওনার একটা কথা ছিল এরকম চারুচন্দ্র। যে আমরা, হ্যাঁ যেটাই হোক, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। তো ওনার একটা এরকম একটা কথা ছিল যে ইসকনিরা ইসকনি, সহজ কথায় তারা হিন্দু না। এমনকি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে রাশিয়ান কিছু ইসকনি সদস্য তারা এরকম বলে মায়াপুরে ঘুরতে এসে যে আমরা ইসকনি, আমরা আসলে হিন্দু না। ঠিক আছে, এরকম কথাবার্তা বলে। তো আশা করি আপনারা খোঁজ নিলে বা হয়তো জানেন এটা। এখন আমার আমার তো সমস্যা এই জায়গাগুলাতেই যে আসলে তো আমরা যদি এত ভাগে, আমাদের তো অন্তত এক জায়গায় অন্তত একত্রিত থাকা উচিত। আর যে জিনিসটা বলতে নিছিলাম, এই যে আপনি পশ্চিমবঙ্গের তাকাইলে দেখা যায় যে এখান থেকে হিন্দু পরিচয়ের কারণে এখানে যায় ওই বড় কমিউনিস্ট হয়ে গেছে, হওয়ার পরে বলতেছে রহিম চাচা ভালো, আমাদের হিন্দু মুসলিম বিভেদ করা উচিত না, অথচ ওর জায়গা জমি রাইখা ওরে ভাগাই দিছে। তো আসলে এই যে রাজনৈতিক অজ্ঞতা, মানে এটা কাটানোর জন্য হিন্দুদের কি করা উচিত? আপনি এখনো দেখেন, এখনো বিএনপিরা সবাই মিলা বিএনপি কে ভোট দিবে, এই করবে সে করবে। বিএনপি তারেক রহমান নিজে ইস্তেহার দিছে যে কি যেন বিসমিল্লাহির না আল্লাহর উপর পূর্ণ আস্থা মনে হয় এটা পুনঃ সংযোজন করবে। তো যদিও বাংলাদেশে তো কোনো অপশন নাই, যেমন ওই আরেকজন বলল দাদা যে হুমায়ুন কবির পশ্চিম বাংলার হিন্দুদেরকে রক্ষার দায়িত্ব নিতেছে। মানে ওদের মেন্টালিটি এমন যে হিন্দুরা যেখানে আছে সেখানে এজ এ দাস দাসী এদেরকে ট্রিট করতে হবে। আমি কেন মুসলমানের, মানে আমি মুসলমানের জিম্মায় কেন থাকবো? আমার দায়িত্ব আমি নিব। বলে যে আমরা মন্দির পাহারা দিছি না, তো মন্দির আপনি কাদের কাছ থেকে পাহারা দেন? আমি তো বলি না আপনি আক্রমণ করেন না, তাইলেই চলবো, আমার তো মন্দির পাহারা দেওয়ার কোনো দরকার নাই। না, কিন্তু তাদের এই যে একটা মেন্টাল গেম যে আমাকে পাহারা দেওয়া লাগে, আমাকে আমি কিছু করতে পারবো না, এটাই একটা মনস্তাত্ত্বিক দুর্বলতা। এবং এভাবে প্রত্যেকটা সমাজে যে রাজনৈতিক অজ্ঞতার সাথে যে মেন্টাল যে সাপ্রেশন, ওইটা মিলে একত্রিত হয়ে আজকে এবং হিন্দু দাদা সমাজের এই এই যে মন্দির দুর্দশা। মন্দির যে পাহারা দেওয়ার ব্যাপারটা, এটা অনেক হিন্দুরা পজিটিভলি নেয়। তারা এমন ভাবে নেয় যে তারা তো এসে আমাদের পাহারা দিতেছে। আমি অনেককে বলতে শুনছি যে তারা এসে আমাদের সাথে ছিল রাতটা। তো এইটারে অনেকটা এখন আমার পজিটিভলি কথা নিচ্ছে, হইলো যে আমাদের আমার সাথে ভালোবাসছে। থাকা লাগবে কেন? আমার মণ্ডপটা এইটাই আমার আমার প্রশ্নটাও দাদা এই জায়গায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে এটাকে মানে অনেক বিশেষ করে মুরব্বি টাইপের লোকজন তারা এটাকে পজিটিভলি নিতেছে। এমনকি তারা তারা যখন বলতেছে পাহারা যে দিতে আসতেছে, বাবরি মসজিদের সময় আমরা এই করছি সেই করছি, দেখবেন এখন রাজনৈতিক প্রচারণা গুলাতে এই কথা বলে, মানে কতটুকু অসভ্য আমি জাতি। হ্যাঁ মানে হ্যাঁ মসজিদ ভাঙা হয়েছে উত্তর ভারতে,
বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করে আবার পাহারা দিয়া বলতেছে যে আমরা বাঁচাইছি, আমরা পাহারা দিছি। মানে কত বড় নির্লজ্জ একটা মানে অসভ্য রকমের জাতি হতে পারে। আর একটা ব্যাপার আছে, আমি এটা একদম সশরীরে সাক্ষী, আমার এলাকায় আমি দেখছি যে যখন ওরা পাহারা দিতে আসছে ওদের জন্য আহ, বাড়িতে মেয়ে আছে, ভিতরের রুমে মেয়ে থাকতেছে, অথচ সামনের ঘর ওদের জন্য ছাইরা দিতেছে, ওইখানে ওদের জন্য চা বিস্কিট চানাচুর মুড়ি এইসবের ব্যবস্থা করে দিতেছে, তোমরা এখানে বসে খাও আমাদের সাথে, তোমরা সারা রাত আমাদের এরিয়া পাহারা দাও। এইরকমটাও আমি দেখছি আমার নিজের স্বচক্ষে দেখা, অথচ তার বাড়িতেই একটা মেয়ে আছে, তার মেয়ের মানে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতেছে না, এই ধরনের অবস্থা। আর ধরেন আমরা যেই কথাটা বলতেছি যে বাংলাদেশে তো ধরেন আলটিমেট যে গোল ওইটা তো দাদা বলছে যে আলফ্রেড দাদা, কিন্তু ব্যাপারটা হলো যে পৃথক নির্বাচন ব্যবস্থা একটা ভালো সলিউশন হইতে পারতো আমাদের জন্য, যেখানে আমরা যে ফ্রি মিক্সিং এর যে মানে এই যে একই বৃন্তে দুইটি কুসুম ওই ধরনের বালসাল ব্যাপার স্যাপার আমরা একটু দূরে রাখতে পারতাম আর কি, নিজেরা নিজেদের প্রতিনিধি ভোট দিতাম। আমার তো দরকার নাই যে আমি একজন মুমিন বান্দাকে ভোট দিব, আবার আরেক মুমিন বান্দা বলছে যে তুই তো মালাম, তুই আমার ভোট দিস না, আরেকজন বলছে তুই ইন্ডিয়ান এজেন্ট। তো ব্যাপারটা এমন যে আমরা যেদিকেই যাই ওইখানেই সমস্যা। কিন্তু এই যে আজকে আমরা কথা বলতেছি, এই কথা বলা দরকার ছিল আরো 50 বছর আগে, যখন থেকে এই ধরনের মানে রীতিমতো আক্রমণ গুলা শুরু হইতেছে। এবং এই যে পাহারা, শুধুমাত্র পাহারা দিছে এটা তো ভালো কথা, বাট এখানে যে একটা মেন্টাল গেম আছে এটা আমি জানি না কজন ধরতে পারছে। আমাদের পাহারা দিয়া লাগতেছে, মানে এর মানে আমি দুর্বল। তো আপনি যখন দুর্বল নন তখন আপনি একটা দেশের মানে ইকুয়াল স্টেক কিভাবে নিবেন আরেকজনের থেকে বুঝা, যেখানে আপনাকে আরেকজন পাহারা দেয়া লাগতেছে। যে পাহারা দিছে ওর তো শক্তি আছে, সামর্থ্য আছে, ওর মানে খাট্র তেজ আছে, ও আপনার পাহারা দিতেছে। তো ও তো আপনার বাড়ির মেয়ে নিয়ে যাইবো, এটা স্বাভাবিক কথা। আপনি তো মানে আপনি ওই পুলিশে কেস করতে হইব, পুলিশও তো ওদের। ও ওই যে একটা পোস্টে দেখলাম একটা বামপন্থী ছেলে লেখছে যে ও একটা পাহাড়ি এলাকায় গেছে একটা হিন্দু ফ্রেন্ডকে নিয়ে। তো যখন সেনাবাহিনী তো চেক করে এখানে পোস্টে পোস্টে, তো দেখছে আইডি কার্ড, দেখে মনে করছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো বলতেছে মানে কোলাগুলি করে ধরে নিছে সেনাবাহিনীর একজন মানে হয়তো জানি না কোন পদের, উনি এটা উল্লেখ করে নাই। বলতেছে মামা আপনি তো একটা ভালো কাজ করছেন, আপনার তো জান্নাত শিওর। তো এই যে মেন্টালিটি যে অন্য ধর্মে একটা মেয়েকে কিছু করলে বা তাদেরকে ভোগ্যপণ্য হিসাবে ইউজ করা যায়, এই মেন্টালিটি তো তাদের মধ্যে আছে। আমাদের মধ্যে তো এমন নোংরা কোনো মেন্টালিটি মানে আমরা কখনোই দেখি নাই। এবং কি আমাদের যে রাজনৈতিক সচেতন হইতে হবে, জাতির প্রতি সচেতন হইতে হবে, ওইটাই আমাদেরকে ফ্যামিলি থেকে শিখায় না। আর কি শিখাইবো? এই যে দেখেন এখন বর্তমানে হিন্দু যুবকদেরকে যে নানান ভাবে ট্র্যাপ করা হইতেছে, যে কি হয়েছে মানে দুইজন মানুষ কনসেন্ট প্রেম করতেছে, মুসলিম মেয়ে বলতেছে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু ওই যে কিছু আছে না জারজ সংগঠন, ওই যে এরা তো মূলত চালায় যে এখন যে জেলে আছে বিক্রমপুরী চালায়, তো প্লাস ওই যে ইউনুস যে সরি ইলিয়াস, ওই যে ওই পাখিরা চালায়। তো ওই যে আপনার প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, ডিফেন্ড আওয়ার সিস্টার্স, আপনারা তো দেখবেন মানে কতটুকু জঙ্গি হইলে একটা মানে একটা নাগরিকের ফোন নিয়ে চেক করতেছে যে দেখি তুই কোন কোন মেয়ের সাথে কথা বলস, তারপর ওটা নিয়ে বড় করে প্রচার করতেছে। বাট এখনো আমরা মানে ওটা নিয়ে কোনো কথাই তুলতে পারি। আপনি সোশ্যাল মিডিয়া কয়টা হিন্দু জানে এই ব্যাপারটা আমি জানি না, বাট ওরা কিন্তু অনেক কাজ করতেছে, এটা একটা স্টাবলিশমেন্টে নিয়ে আসতেছে যে আসলে হিন্দু ছেলেদের এমন কোনো প্ল্যান আছে। এটা হলো ধরেন একটা সাইকোলজিক্যাল আরেকটা গেম, যে তারা যেটা করতেছে এটার উপর একটা পর্দা দেওয়ার জন্য জাস্ট মানে হিন্দুদের এই ব্যাপারটাকে বড় করে দেখাইতেছে। আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখবেন যে প্রত্যেকটা মুসলিম মেয়েকে হিন্দুরা রেপ করছে, এমন একটা ব্যাপার সেবার আপনি ঢুকলেই দেখবেন যে কোনো মুসলিম মেয়ের সতীত্ব নাই, সব হিন্দুরা নিয়ে নিছে। আমি আমি ওদের টেলিগ্রাম গ্রুপে ছদ্মবেশে আছি আর কি, ঠিক আছে, ধুরন্ধর হয়ে। আমি তো দেখি কি টাইপের পোস্ট গুলা করে, কোন কোন প্রকারের টার্গেট করে এই করতেছে আর কি। মানে একটা হিজাবি মেয়ের সাথে ইয়ে করছে, তো এই মানে যে হিজাবি। এই হলো বিষয়। তো দাদা এই ছিল আমার কথা আর কি। এই যে ধরেন এখনো তো আমি তেমন দেখি না, আমরা কয়েকজন কথা বলতেছি প্লাস আমরা আপনি বললাম যে আমাদের যে রাজনৈতিক নেতা, আপনি যদি কুমিল্লা মনে হয় 7-এর ওই যে প্রাণগোপাল দত্তর দিকে তাকান, উনি 21 সালের নির্বাচনে 21 সালের যে ঘটনার পরে উনি সংসদে কোনো কথাই বলে নাই, কিন্তু শীতকালে ওয়াজে ওয়াজে ঘুইরা মাওলানাগিরি করছে। আপনি মিল্টন বদ্দরে দেখেন ওই ওখানে যে নারায়ে তাকবীর স্লোগান দিতেছে। সুতরাং একটা পলিটিক্যালি একটা মানে একটা ভূমিকা রাখা অনেক ইম্পর্টেন্ট। যে আপনি খুলনা 1-এর যদি আমির আজাদ খানের দিকে দেখেন, যেখানে 60% হিন্দু ভোট, ওই মানে অর্ধেক হিন্দুর চেয়েও বেশি হিন্দু, ও বলতেছে যে কেউ হাত দিতে পারবে না, জামায়াত ইসলাম এই করছে। সুতরাং এই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা অনেক দরকার, যে ওদেরকে ডমিনেট করা উচিত, যে আমাকে আমাকে মানে হেয় করে ওর চলা যাইবো না, মানে আমাকে ওর কাউন্টে নিতে হইব। তো এই ব্যাপারগুলো তো হিন্দুরা বুঝতেছে না। আমরা যখন পৃথক এইখানে নির্বাচন এইখানে
এইখানে হিন্দুদের জন্য একটা অপশন আছে, যেমন সংসদে অন্তত হিন্দুদেরই 2-4টা লোক পাঠাইতে হিন্দুরাই পারে। যেমন খুলনা অঞ্চলের একটা সংসদীয় আসন আছে যেখানে হিন্দু আধিক্য বেশি, প্রায় 85-86% বোধহয় হিন্দু। তো ওইখান থেকে অবশ্যই যদি কোনো হিন্দু লোক ওই এলাকার, যেখান থেকে কৃষ্ণ নন্দী দাঁড়াইছে জামাতের প্রার্থী, তো এই তো ওই আমি যে কৃষ্ণ খুলনা একের নন্দী। কথা এখানে বিএনপির আমির এজাজ খান, বাট ওইখান থেকে কোনো হিন্দু মনে হয় না পাস করব। কারণ আর একটা কথা আছে যে পলিটিক্যাল হিন্দু যারা যারা এমনিতে বাই বর্ন হিন্দু বা যারা অস্তিত্বে হিন্দু বিশ্বাস করে না, পলিটিক্যাল প্রাণগোপালের মতো, ওই যে শম্ভুনাথ সেন, এই যে মারা গেল রমেশচন্দ্র সেন, তাদের মতো হিন্দু হয়ে আসলে কতটুকু ফায়দা হইব এই ব্যাপারটা আমি জানি না। হয়তো পূজার সময় 25,000-এর জায়গায় 50,000 টাকা দিতে পারবো, বাট এর বেশি কিছু করতে পারবো না, কারণ ওরও উপরে কোরাম সালাম দেওয়া শুরু করা লাগে। তো এখানে বহুত এই চিন্তার ক্ষেত্রে ব্যাপার স্যাপার আছে। এই ক্ষেত্রে আসলে একমাত্র সুরঞ্জিত সেন গুপ্ত উনিই ছিল। উনিই হয়তো বা পার্লামেন্টে 2-4টা কথা বলতো। এছাড়া বাট হয়তো ওখানে উনি এই যাওয়ার কারণে পরে। তো কৌমি মাতা তো ওনারে নিজেই ফাঁসাইলো না। কৌমি মাতা তো ওনার হ্যাঁ, এগেইনস্টে হ্যাঁ, পরে হ্যাঁ, চলে গেছে। এরকমই কিছু একটা হয়েছে, আমি শিওর বলতে পারবো না, তবে উনি লাস্ট এবং হয়তো উনি প্রথম ছিল যিনি পার্লামেন্টে দাঁড়ায় হিন্দুদের পক্ষে 2-4টা কথা বলতো। সুতরাং এরপর হয়তো আমি বা কেউ আসে নাই, বানানো হয় আমি নাই, ওইটা সহজ জানি কথা না বানানো যে হয় নাই। ধরেন এই যে রাজনৈতিক স্বাধীনতার জন্য কি করা উচিত, বাট পৃথক নির্বাচন ব্যবস্থার যেই গঠনতন্ত্র, এটা আমি দেখলাম যে ওইটা ভালো, এটা কাজ করা যায়। যেমন আপনার বাড়িতে কোনো হ্যাঁ, মুসলিম আসতেছে না ভোট দেওয়ার জন্য, বাট আচ্ছা, এটার এই ক্ষেত্রে পরবর্তীতে আনুপাতিক আনুপাতিক যে ব্যাপারটা, আনুপাতিক হারে যে ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে সংসদে উচ্চ কক্ষে যে যদি এরকম হয়, যদিও ওইখানে দলের হিসাবটা হবে, কিন্তু হিন্দুদের এখন পর্যন্ত যে দলগুলো আছে সেগুলো খুবই নিষ্ক্রিয়, আসলে হিন্দুরাই চিনে না। তো সেই সকল ক্ষেত্রে আসলে ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন আনুপাতিক? এখন ওইটা তো ধরেন পলিটিক্যাল ম্যান্ডেটে ব্যাপারটা হবে। যেমন আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা দেখছিলাম যে আলাদা এক্সট্রা আপনার যতটাই হোক আনুপাতিক হারে হিন্দুদের যত পার্সেন্ট জনসংখ্যা আছে ওই হারে বিভিন্ন প্রতিনিধি দেয়া, যেন আলাদা সিট থাকবে, হিন্দুরা আর অন্যদের ভোটে যাবে না, যেটা 1947 পরবর্তী সময় ছিল। যখন আমি দেখলাম যে যোগেন মন্ডল যেই ভিত্তিক মানে যেই দাবিগুলা দিয়ে আসছিল, যেমন যোগেন মন্ডলের কারণে তো ওখানে খুলনা, তারপর বরিশাল, সিলেটও উনি ভূমিকা রাখছে। যদিও করিমগঞ্জ আসামে গেছে, বাট সিলেটের ক্ষেত্রে ওনার ভূমিকা আছে, সিলেট যে এই বাংলায় আসছে। তো ওখানে আপনার ছিল যেটা যে পুরো 69 জন আপনার টোটাল এমপি ছিল। এর মধ্যে প্রায় 60 জন ছিল মনে হয় হিন্দু, বাকিরা অন্যরা আর কি। সে 60 জনের মধ্যে 60 জনে শিডিউল কাস্ট আর কি, যারা বর্ণ হিন্দু। প্লাস আপনার যারা অমুসলিম আছে তাদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা, মানে যে কারণে যোগেন মন্ডল এই যে পাকিস্তানে আসতে রাজি হয়েছিল আর কি। যদিও সে পরবর্তী সময়ে যখন খুলনায় আর্মি নিজে হিন্দু নারী ধর্ষণে যুক্ত ছিল, পরবর্তীতে সে কষ্টে আপনার 38 পাতা না 39 পাতার একটা রেজিগনেশন লেটার দিয়া, তারপর মানে এটা ইতিহাসের সবচেয়ে বড় পদত্যাগ পত্র, যেটা সে লিয়াকত আলী খানের কাছে মনে হয় দিয়া তারপরে হাওড়া চলে গেছে। তো আচ্ছা, আমি ব্যাপারটা ওই একটু যে আপনার কাছে জিজ্ঞেস করি দাদা, যে যোগেন মন্ডলকে বাংলাদেশে কিছু হিন্দু সংগঠন কালপ্রিট বলে উল্লেখ করতেছে, এইটার কারণটা কি আপনি একটু আমাকে বুঝাই দিন? যোগেন মন্ডল তো কালপ্রিট, কারণ সে যেই সময়টা করছে ওইটা তো ধরেন উচিত ছিল না। বাট এই যে পৃথক নির্বাচন ব্যবস্থায় তো এখন আমরা যে গণতান্ত্রিক অবস্থায় আছি, আমাদের রাজনৈতিক একটা স্টেক ক্রিয়েট করার জন্য এই ছাড়া কোনো গতি না। আপনি দেখবেন যে কয়দিন আগে যে পিআর ক্যাম্পেইনটা শুরু হইলো, এই পিআর ক্যাম্পেইনের ক্ষেত্রেও আপনার এই যে গাবগাসি যে আব্বাসি আছে না, ওই যে লন্ডনের বিড়ালটা, ওই বলছে যে পিআর সিস্টেম হইলে তো অনেক অমুসলিমের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে যেতে পারে, সুতরাং আমরা পিআর এর পক্ষে না। যেটা চরমনাই চাইছিল, জামাত চাইছিল, কিন্তু আব্বাসি আবার চাইতেছে না। সুতরাং ওদের দুইটা ফ্রন্ট আছে, কেউ সামনে খেলে, কেউ পিছনে খেলে। তো এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত। এবং ওই পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা কাজ করছে, বাট আমি দেখলাম অনেক হিন্দু সংগঠনই এটাতে না, তারা বিভিন্ন লবিং এ ছিল যে কয়টা এমপি পদ নেওয়া যায়। যদিও আপনার এখানে দেখলাম যে বিএনপি থেকে একজন মনোনয়ন দিছে, কপিল কৃষ্ণ মন্ডল, যারে অলরেডি বিশ্ব হিন্দু পরিষদের নেতা হিসেবে আবার অনেকে ফ্রেমিং করতেছে। আমার দেশ যে জারজ পত্রিকাটা আছে, ওই যে মাহমুদুর রহমানের। তো ব্যাপার স্যাপার সব মিলে এমনই। আমি যেটা মনে করি যে বাংলাদেশে যদি বাঁচতে হয় বা অন্তত থাকতে হয়, থাকা মানে তো এমন না যে অলরেডি তো সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে, যদি তাও বাঁচতে হয় তাহলে পলিটিক্যাল স্টেক ছাড়া আসলে বাংলাদেশে অন্তত সার্ভাইভ করাটাই কঠিন হয়ে যাইতেছে। যেটা দেখা পলিটিক্যাল যে আধিপত্য, এটা এখন ব্যাপারটা দরকার। হচ্ছে কি এবং দাদা, ব্যাপারটা হচ্ছে দাদা, পলিটিক্যাল স্টেপ নেওয়ার আগে না, আগে হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে। তো এখন হিন্দুদেরকে ইউনাইটেড করার জন্য কি করা যেতে পারে? কারণ একটা ব্যাপার হচ্ছে কি, হিন্দুরা ওই
আপনি আসার আগে আলফ্রেড দাদার সাথে আমার কথা হইতেছিল এই ব্যাপারেই। দাদাও নিজস্ব মতামত দিছে। তো এই যতই আপনি পলিটিক্যাল অ্যাপ্রোচে আগান না কেন, বাংলাদেশে হিন্দুদের কম দল হয় নাই। এখন পর্যন্ত ৩-৪টা দল হয়েছে এবং ৩-৪টা দলের নিবন্ধন আবার নিজেরাই সইরা গেছে। মানে ওদের এখন আর অস্তিত্ব নাই। বর্তমানে একটা দল হয়তোবা এবার প্রার্থীও দিছে। মোটামুটি ৭০-৮০টা আসনে হয়তোবা প্রার্থীও দিছে। কিন্তু তাদের হয়তোবা তাদেরকে চিনে কিনা আমার সন্দেহ আছে। হয়তো এইটা চিন্ময় কৃষ্ণ যদি ছাড়া পাইতো, কারণ চিন্ময় কৃষ্ণ একদম বাংলাদেশে হিন্দুদের ফিগার হয়ে উঠতেছিল। তো ওই সময় যদি ছাড়া পাইতো ওনারা এই ক্ষেত্রে উনি একটা ভূমিকা রাখতে পারতো। কিন্তু এছাড়া আসলে তেমন কিছুই দেখা যাইতেছে না। তো এইটা নিয়ে কথা বলা উচিত যে কিভাবে আসলে ইউনাইটেড করা যাইতে পারে এইসব লোকজন। এখন চিন্ময় কৃষ্ণকে তো যে আটকাইছে, যে ভিতরের খবর যেটা জানা যায় যে গোয়েন্দাদের কাছে যে রিপোর্ট, ওটা নাকি তারা উনি বলতেছে যে রংপুরে যেটা হয়েছে মাহিগঞ্জে, ওইখানে নাকি কোন আওয়ামী লীগের নেতা ফান্ডিং করছে, প্লাস লাল দিঘির ওইটা নাকি আওয়ামী লীগের কোন নেতা ফান্ডিং করছে, এই কারণে নাকি চিন্ময়ের জামিন দিতেছে না, ব্যাপারটা ওরা এমন বলতেছে আর কি। তো এখন তো এটা আমরা এটা তো তো সম্ভবত না। চিন্ময় কৃষ্ণরে যে গ্রেফতার করার পিছনে এখন তো প্রধান কারণ দেখা যাচ্ছে যে সাংবাদিক আলিফ হত্যা মামলা এবং ওই যে পতাকা অবমাননা, এই দুইটাই তো বোধহয় মুখ্য। ওই দুইটা হয়তোবা হ্যাঁ, পরবর্তীতে এখন যেহেতু এই এটা দুইটা মানে শক্ত কোনো অবস্থান না, এই জন্য হয়তোবা ওই দুইটা নতুন কোনো কিছু বানাইতে পারে। কিন্তু আমি না না, এটা শুনতেছি আমি যে আগে শুনছি, কারণ চিন্ময়কে যে আটকে রাখছে এটা তো সম্পূর্ণভাবে মিথ্যা ভাবে। কিন্তু আমি বলতেছি যে কেন যখন জামিন হইলো তখন ওনাকে আবার, যে দেখেন ওনার বিরুদ্ধে মামলা ছিল জাস্ট পতাকা অবমাননার, যখন এটা রুলের পরে এটা যখন বাতিল হয়ে গেল, জামিন হইলো, জামিন হওয়ার পর দিন কিন্তু ওরে 4টা মামলায় নতুন করে সোনেরেজ দেখানো হয়। তো আমি যেটা শুনলাম যে মানে গোয়েন্দাদের কাছে নাকি তথ্য এমন যে আওয়ামী লীগ ফান্ডিং করছে, এই কারণে ওনাকে জামিন দিতেছে না। বাট আমি এটা সত্য মিথ্যা জানি না। যেমন পতাকা অবমাননার এটা কোনো মামলাই হয় না, পতাকা অবমাননা হয় পতাকা অবমাননার মামলা, ওইটা রাষ্ট্রদ্রোহের সাথে কোনোভাবে কানেক্টেড না। তো ব্যাপারটা এমন, হ্যাঁ, এটা এই যে জন্যই হয়তোবা ভিত্তিহীন, ওইটা ভিত্তিহীন ছিল যার কারণে হয়তোবা নতুন কিছুই করতে পারে। কিন্তু আমি রিসেন্ট যে আহ, চিন্ময় কৃষ্ণকে হয়তোবা সপ্তাহখানেক আগে আবার কোর্টে তোলা হয়েছিল, তখন একটা সম্ভবত জনকণ্ঠের একটা আর্টিকেল বেরোইছিল। আর্টিকেল ঠিক বলা যাবে না, একটা নিউজ বেরোইছিল। তো ওই নিউজটা আমি পড়ছিলাম, সেক্ষেত্রে আমি এটা মানে ওই ওই দুইটা কারণেই মুখ্য অবস্থানে দেখলাম, এই জন্য আর কি আমি বলা দাদা। দাদা সম্ভবত বের হয়ে গেছে, আলফ্রেড দাও সম্ভবত দেখা যাচ্ছে না আপনাকে। নতুন দাদারা যারা আসছেন কিছু বলুন আপনারা। স্ট্রেঞ্জার দাদা। হ্যাঁ দাদা নমস্কার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার দাদা, শোনা যাচ্ছে দাদা। না আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং। তো আমি আমি হচ্ছে আলফ্রেড দাদার হচ্ছে ছোট ভাই। তো দাদাও যেহেতু দেখলাম যে উনি লাইভ স্ট্রিমিং চলাকালীন সময় হয়তো ব্যস্ত, এই কারণে চলে গেল। আমি আপনাদের কনভারসেশন গুলো শুনতেছিলাম। তো আসলে আমি মিডিলে ঢুকছি, তো আমি আসলে বিষয়গুলো আসলে ক্যাচ করতে পারতেছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা কোন প্রসঙ্গ নিয়ে কথা বলতেছেন। তো যতটুকু ক্যাচ করেছি যে আমাদের যে প্রাসঙ্গিক যে বিষয়গুলা, এখন পারিপার্শ্বিক যে প্রবলেম গুলো হচ্ছে, যে আহ আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সমস্যা হচ্ছে। তো এইটার আসলে সলিউশনটা খুব সহজ, কিন্তু আমরা এটাকে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে নিয়ে গেছি আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই কারণে ওই যে উনি যে ছিল আপনার সাথে কথা বলতেছিল, আমি উনার কিছু কথা শুনতেছিলাম। উনি যেহেতু কন্টিনিউয়াসলি কথা বলতেছিল, দ্যাটস ওয়াই আমি আর এখানে ইন্টারফেয়ার করি নাই। তো উনি যে লজিক্যালি কথাগুলো বলতেছিল, এটা হচ্ছে এইটা দিয়ে কখনোই আমাদের এই সমস্যার সমাধান হবে না। সো এইটা শুধুমাত্র আমাদের কনভারসেশন কন্টিনিউ হবে, দ্যাটস ইট, এটার কোনো ফায়দা নাই। হ্যাঁ, তো আসলে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের আমাদের সচেতনতা প্লাস আমাদের আমাদের আসলে হুট করে কোনো পদক্ষেপে কাজ এখন হবে বলে মনে হয় না। আমাদের লং টার্ম অবশ্যই মানে লং টাইমের একটা ডিসিশন নেওয়া উচিত এবং ওই ডিসিশন ওয়াইজ আগানো উচিত। আসলে শর্ট টাইমের কোনো কিছু আমরা দেখতেছি না আসলে। শর্ট টাইমে যদি কেউ পরিচিতিও পায়, যেমন আম, যখন চিন্ময় কৃষ্ণ দাস উঠে আসতেছিল, তখন ওনার নিয়ে আসলে আমি হুম, হুম, খুবই আশা করছিলাম যে হয়তোবা উনি ভবিষ্যতে বাংলাদেশের হিন্দুদের একটা
মুখ্য নায়কের অবস্থানে চলে যাবে, এবং যেটা দরকার হুম, আসলে। খারাপ হোক ভালো হোক, যে লোকটা হিন্দুদের কথা বলবে, বিভিন্ন মত, মানে আমাদের ধর্মে তো আসলে মতের শেষ নাই, বিভিন্ন মতের নির্বিশেষে গিয়া যে একমাত্র হিন্দুদের কথা বলবে, তো এরকম একটা লোকের আসলে খুবই দরকার, যেটা এখন পর্যন্ত নাই। এবং একক কোনো পরিচিত ব্যক্তিও আসলে হিন্দুদের পক্ষ থেকে নাই। যারা আছেন তারা আসলে বলা যায় না যে ওরা আসলে হিন্দু। তো এইটা আর কি। তো আমাদের আসলে এই যে মানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আমি আমি হ্যাঁ শুনছি, দাদা, আপনি কন্টিনিউ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়া এই ক্ষেত্রে যেটা বললাম যে আর কি, যে আমাদের আসলে লং টার্ম পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। এবং লং টার্ম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও প্রত্যেক ঘরে ঘরে একজন করে অন্তত সচেতন ব্যক্তি গড়ে তোলা উচিত, যে এই লং টার্ম এক্সাক্ট, পদক্ষেপগুলো সায় দিবে আসলে। এক্সাক্ট। আহ, এইরকম শর্ট টাইম চিন্তা ভাবনা করে আসলে আমাদের ভবিষ্যৎ ঠিক থাকবে না। এই শর্ট টাইম আসলে ওই মানে কোনো প্ল্যানই এক্সিকিউট হবে না। ফলাফল হেতু গিয়া ওই যে যেটা হইতেছে আসলে, যে 5ই আগস্টের পর আমি আমার চোখের সামনে আমার এলাকার 5টা ফ্যামিলি চলে যেতে দেখছি, কিন্তু ওই দেশে গিয়েও যে তারা খুব ভালো থাকবে এমনটা আসলে আমি আশা করি না। আর ওই যে যেটা হয় যে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যাবে, ওইটাই আসলে হবে। বিষয়টা হচ্ছে, ওই যে বললাম আপনাকে যে এইটা আসলে খুব সহজ, কিন্তু আমরা ক্রিটিক্যাল করি। জাস্ট একটা এক্সাম্পল দেখেন, আপনি একটা যদি বিল্ডিং করতে চান, আপনি 3 তলা ফাউন্ডেশন বা 5 তলা ফাউন্ডেশন, আপনাকে একটা বেসমেন্ট তৈরি করতে হবে, তাই না? তো আমি যদি বেসমেন্টটা ঠিক মতো না তৈরি করে যদি আমি 3 তলা ফাউন্ডেশনের ছাদ ঢালাই দিয়ে দেই, তাহলে কিন্তু আমার পুরো বিল্ডিংটাই ধসে পড়ে যাবে। তো এই চিন্ময় কৃষ্ণ প্রভু যখন আপনার হচ্ছে, উনি যখন একটা জনসভা বসে আপনার উদ্যোগ নিয়েছে, এই বেসমেন্টটা কখনোই সঠিক ছিল না। বিকজ বাংলাদেশে আমি আমি অতটুকু ভালোভাবে জানি না, আমি যতটুকু জানি যে বাংলাদেশে অ্যাটলিস্ট 1 কোটি 2 কোটি প্লাস হিন্দু আছে, একটা ভালো পরিমাণ হিন্দু বাংলাদেশে আছে। হ্যাঁ, এটা এটা তো আমারও ধারণা, কারণ আমি এখনো বিভিন্ন সরকারি অফিস আদালত কিংবা হ্যাঁ, স্কুল কলেজ এখানে তো মোটামুটি একটা ভালো পরিমাণ আহ, হিন্দু জনগোষ্ঠী দেখি। আমি আসলে আপনাকে টোটালি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে একবারে আহ, মানে ফিল্ড পর্যায়ের উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখন পাড়া মহল্লাতে দেখবেন না যে অনুষ্ঠানগুলো হয় হিন্দুদের, বেসিক্যালি ইভেন হচ্ছে যখন নাকি আপনার বিভিন্ন প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে রিলিজিয়াস প্রোগ্রাম হোক আর যে কোনো একটা হিন্দু লোকের মানে ধরেন আমরা যে এরকম বলি যে কীর্তন হয়, রাস হয়, বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস নোটিস করবেন যে যে সেখানে বেশি অনুদান দিতে পারতেছে, যে ওইখানকার খুব মুখ্য মাননীয় একটা ব্যক্তি, তার তার পজিশনটা একটু আগানো, যে ওই এরিয়াটার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, তার সেই পজিশনটা একটু আগানো, যে একটু ধরেন গরিব বা মধ্যবিত্ত, তার পজিশনটা লো পর্যায়ে চলে গেছে। এটা কিন্তু আমরা ক্রিয়েট করছি, এটা কিন্তু বাইরের কোনো ধর্মীয় লোক আমাদের ভিতর ক্রিয়েট করে নাই। আমি আপনি যদি ক্রিয়েট না করি, এই এই ক্রিয়েশনটা কখনোই আসবে না। এটার জন্য কি হচ্ছে, আমাদের ভেতরে নিজেদের ভেতরে একটা হট্টগোল তৈরি হচ্ছে যে আমি আমার যে ধর্মীয় মানুষের জন্য যে আমি যাব, যে আমি একটা হিন্দুর জন্য যে আমি হিন্দু, আপনি হিন্দু, আমি যে আপনার জন্য 2 কদম আগাবো, সেই বিতৃষ্ণাটা আপনি আমার ক্ষেত্রে তৈরি করে দিচ্ছেন, আপনার অজান্তেই হোক আর সে জেনে বুঝেই হোক। ঠিক আছে, এটা কিন্তু আপনি মানেন বা না মানেন, কোনো মুসলিম ধর্মে আমি দেখি নাই, মানে মুসলিম ধর্ম, খ্রিস্টান, আমি দেশের বাইরে থাকি, তো আমি এই জিনিসটা দেখি না। আমি মুসলিম ধর্মাবলম্বীদের সাথে মিশছি, আমি মুসলিমদের খ্রিস্টানদের বেশিরভাগ সাথে লোক মিশছি। মানে ওরা এই ব্যাপারটা আগে ভাইবা আগে থেকেই ঠিক করে রাখছে, যেমন ওরা ওই হ্যাঁ, মুসলিম আমি কিন্তু এটা দেখি না। কিন্তু প্লাস বাংলাদেশে হয় আরেকটা কি, জিনিস, হ্যাঁ হ্যাঁ, বলেন। বাংলাদেশে হয় কি আপনার, বাংলাদেশে অর্থাৎ মানে আহ, কি বলে, পুরোহিতের পারলে পুরোহিতের সামনে গিয়েও দাঁড়ায়, যে মানে দাঁড়া করাই দেয় এক্সাক্ট, এরকম অবস্থা। বিষয়টাই। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আহ, যদি বাংলাদেশের মেজর প্রবলেম এটা, ধরেন যখন আপনি যে কোনো ছোটখাটো একটা বিষয় নিয়ে আপনার হিন্দু হিন্দু একটা ভেদাভেদ হয়ে গেছে, সেটা জমি জমা হোক বা রাস্তার কোনো একটা কথা কাটাকাটি নিয়ে হোক, যে কোনো একটা বিষয় নিয়ে হোক, আপনি হিন্দু আমি হিন্দু, ঠিক আছে, আপনার আর আমার ভেতরে কি হবে যে আমি হিন্দু আপনি হিন্দু, আপনার আপনার সাথে আমার তুমুল লড়াই হয়ে গেছে। বাট এখানে যদি আমি মুসলিম হই, আপনি হিন্দু হন, তাহলে আমার সেখানে নত নত স্বীকার আমি নিজে থেকে করতেছি, আমি আপনাকে বুঝাই দিতেছি যে আমি আপনাকে ভয় পাই। হিন্দুর ক্ষেত্রে সেটা, আমি যদি জানি যে আপনি হিন্দু, তাহলে আমি আপনাকে ছাড় দিব না, 1 ফোঁটাও ছাড় দিব না। কারণ আমি জানি আপনিও হিন্দু, আপনার আমি আরো প্রয়োজনে আরো 2টা মুসলিম ফ্রেন্ড বলেন, আমার খ্রিস্টান ফ্রেন্ড বলেন, আমি আশেপাশের 2-4টা লোকাল গুন্ডা এনে আপনাকে আমি সাহায্য করব। আমি কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আবার বুঝাই দিলাম যে আমরা হিন্দু হিন্দু ঝগড়া লাগলে আমরা অ্যাকচুয়ালি মুসলিম ছাড়া কোনোভাবেই আমাদের উদ্ধার হওয়া সম্ভব না। আমরা মুসলিমকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি,
ওরা বুঝতে পারলো যে না, হিন্দু হিন্দু ঝগড়া লাগলে ওদের সাথে আমাদের আমাদের ইনভলভ করতে হবে। তো আমরা এটা ফোকাস করলাম, আমি ওই জায়গাটা নষ্ট করে ফেলছি, আমরা কিন্তু আমাদের ভেতরে সমঝোতা রাখলাম না। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা দেখছি আমার চোখে দেখে এক্সপিরিয়েন্স আপনাকে আমি শেয়ার করতেছি, যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা মানে হিন্দু ধর্মের, যে আমি অন্যান্য ধর্মের ছেলেদের কথা বলবো না, যে হিন্দু ধর্মের যে ছেলেদের ইয়াং জেনারেশন যারা আমরা আছি, এরা কি করি, এরা হচ্ছে শো অফ করতে অনেক পছন্দ করে। ঠিক আছে, আমাদের কিন্তু মানে যে একটা পার্সোনাল, যে আমাদের একটা স্ট্রংনেস থাকবে, যে একটা যে কোনো একটা প্রয়োজনে আমি একজনের পাশে যে দাঁড়াবো, যে কোনো একটা প্রবলেম হোক আর যেটাই হোক, সেটা আমরা ওই ওই মেন্টালিটিটা রাখি না। আমি কি করি, যে আমি বাসা থেকে যদি বের হই, আমার আমার চিন্তা ভাবনাটা থাকে এরকম, যে আমি আজকে আহ কীর্তনে যাচ্ছি, আমি আজকে পুজোতে যাচ্ছি, আমি 2টা মেয়ে পটায় নিয়ে আসবো। ইটস ট্রু, আমি 2টা মেয়ে পটায় নিয়ে আসবো, আমি একটু বাইক নিয়ে। হ্যাঁ ভাই। আমাদের আমাদের হিন্দুদের শাস্ত্রীয় জ্ঞানের থেকে আমরা যখন একটা ধর্মীয় অনুষ্ঠানে যাই, তখন আমাদের হিন্দুদের মানে যেটা আমার আসলে খুব খারাপ লাগে, আমাদের যে ছেলেরা আছে তারা কি করে, তারা গিয়া জাস্ট ফিগার মাপে সহজ কথা। আমি কখনো কোনো ছেলেরে দেখি নাই হিন্দু যে কোনো ধর্মানুষ্ঠানে গিয়া শাস্ত্র আলোচনা শুনতে কিংবা ওইখানে বসতে। তারা গিয়া তাদের বিপরীত লিঙ্গে অর্থাৎ ছেলেরা গিয়া মেয়েদের খুঁজে, এটাই হয়, কোন মেয়েটা সুন্দর আছে, এক্সাক্ট কোন এক্সাক্ট মেয়েটা এক্সাক্ট মানে ধর্ম অনুষ্ঠানে গিয়ে ধর্মচর্চা হয় না, এরা যায় শুধুমাত্র না, মেয়েদেরকে। ধর্মচর্চা হয় না। হ্যাঁ, তো তো আমি হচ্ছে না, মানে আপনার একটা একটা এইটা যদি হয় আমাদের জেনারেশনের অবস্থা, তাহলে এর আসলে কত দূর যাবে আপনি চিন্তা করতে পারেন। তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার আপনি আমি আপনি আজকে even হচ্ছে আলফ্রেড দাদা, এই যে আমরা যে আজকে কথা বলতেছি, এইটার বেনিফিট জিরো, এটার কোনো সলিউশন না। আমরা যত হচ্ছে টাইম ওয়েস্ট করতেছি, টোটালি টাইম ওয়েস্ট করতেছি। প্লাস আমি 5ই আগস্টের পরে যেগুলো দেখছি, আমি যেগুলো কথা বলা দরকার, এইসব ছোটখাটো ব্যাপার আমি এগুলো ছোটখাটো ব্যাপার হিসেবে দেখি না, এগুলো আসলে মানুষ এড়ায় যায়, এগুলো চোখে দেখাও এড়ায় যায়। কিন্তু এইটাই তো আপনার মেইন, আপনি এটা ছাড়া কিছুই করতে পারবেন না। এইটাই মেইন ব্যাপার দাদা, আমিও এইটাই মেইন। main। আপনি আমি আমাদের এই রাজনৈতিক কথা বলেন আর যেটাই বলেন, এইটা কোনো কাজে আসবে, বিকজ আমি দেখছি আমাদের হিন্দু ধর্মের লোকেরা সে রাজনীতিবিদের সাথে ঘুরলে সে একটা মুসলিম লোকের পেছনে ঘুরতেছে, তার ওই মেরুদণ্ডটা নাই যে সে 10টা লোক তার পেছনে দাঁড়া করে। এটা কখনোই সম্ভব না, কারণ হচ্ছে আমরা আমাদের পেছনে ভরসা নাই, আমরা আমাদের ট্রাস্ট করতে পারতেছি না। আমি আজকে হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা একটা হিন্দু লোক যে একটা হিন্দু লোককে বিশ্বাস করবে সেইটা ওয়ে নাই, কারণ যে ওই নাই তো। হ্যাঁ, আমরা মনস্তাত্ত্বিক ব্যাপারে এরকম, কিন্তু আমরা বাইরেও আমাদের মনের ভিতরে লাস্ট সহজ কথা যে এক্সাক্ট আমরা আমাদের সহ্য করতে পারি, বুঝতে পারছেন, আমরা আমাদের সহ্য করতে পারি, এইটা হচ্ছে প্রবলেম। ইভেন সব থেকে মজার বিষয় আমি এখন আপনাকে বলি, আমি আলফ্রেড দাদা তো এখন হচ্ছে, উনি কিন্তু ভিজিবল ছিল, এখন নন ভিজিবল হয়ে গেছে। আমি কিন্তু দেখছি শুধুমাত্র উনিই ভিজিবল যখন উনি লাইভে। না দাদা আমি কোনটা বলতেছি, যে আপনি ভিজিবল মানে আপনাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু নন ভিজিবল, আমাদের কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ আমাদের ভেতরে কি চিন্তা ভাবনা যে আমরা আমাদের হাইড করে রাখবো, বুঝতে পারছেন। সো আমি আসছি, আমি হাইড করে আমার নামটা চেঞ্জ করে রাখবো। হ্যাঁ, আমার নাম প্লাস আমার হাইড করার পেছনে ব্যাপার আছে, কারণ আমি বর্তমানে এখনো যে বাসায় থাকতেছি এই বাসার মালিক পর্যন্ত বলছি, আর আমি বর্তমানে থাকতেছি গিয়াও বাংলাদেশে। আলফ্রেড আমি আপনাকে এটাই বুঝাতে যাচ্ছি, আপনার ভেতরে এই ভয়টা কেন হচ্ছে, কারণ আপনি জানেন যে আপনি যদি প্রবলেমে পড়েন, আশেপাশের কেউ আসবে না, কোনো হিন্দু আসবে না, এই কারণে আপনি চাইলেও এটার কাজ করতে পারবেন না, এটা সমাধান দিতে পারবেন না। আমি জানি, আমি দেশের বাইরে থাকি, আমার সেফটি আছে, কিন্তু আমি জানি যে আমার ফ্যামিলি দেশে আছে, আমার যদি একটা প্রবলেম না করতে পারে, আমার ফ্যামিলির প্রবলেম করবে, কারণ আমার আশেপাশে কেউ আসবে না। যদিও আমি হিন্দু এরিয়াতে থাকি, আমার এরিয়াতে মুসলিম নাই, ঠিক আছে। আলফ্রেড দাদা আমাকে চিনে, সে আমার আইডি দেখতেছে। তো আমরা হিন্দু সোসাইটিতে থাকার পরেও আমরা সিকিউর না, বিকজ আমাদের আশেপাশে যারা হিন্দু আছে, আমি আঙ্গুল তুলে উঁচা উঁচা করে বলতে পারবো যে এই লোকগুলা কখনোই একটা হিন্দুর বিপদে আসবে না, কখনোই না। তারা তাদের স্বার্থ অনুযায়ী কাজ করবে, তারা এখনো পর্যন্ত স্বার্থ নিয়ে কাজ করতেছে, ইভেন আগামী 50 বছর পরেও সেই স্বার্থ নিয়ে কাজ করবে। তাহলে আমাদের এখানে চেঞ্জ আসবেই না, কোনোভাবেই না, এটা পরিবর্তনশীল না।
সো এখন আমার এই কথাগুলো বলার খুব ইচ্ছা ছিল। ওই দাদা যখন কথা বলতেছিল, যে দাদা চলে গেছে, ওনাকে বলার ইচ্ছা ছিল যে হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে কি দাদা, আমি একটু বলি। যে ব্যাপারটা হচ্ছে আসবে না এরকম জোরালো ভাবে বলার থেকে সলিউশন কি হইতে পারে এইটা চিন্তা করা হয়তো বা যুক্তিযুক্ত। আর সলিউশন দাদা হতে পারে হচ্ছে, আপনি কিভাবে জানেন? সলিউশনটা হতে পারে হচ্ছে দাদা দাদা কিছুদিন আগে একটা কথা বলছিল, যেমন আমি সাপোজ আমি আপনাকে একটা জিনিস বলি, আমি ম্যান পাওয়ারের কাজ করি। দাদা আলফ্রেড দাদা বলছিল যে যাদের আমি তো গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকি, যে বেসিক্যালি হচ্ছে হিন্দুদের অ্যাটলিস্ট একটা স্ট্রং পর্যায়ে যেতে হইব, মানে ব্যক্তি স্বার্থের জন্য হলেও, নিজের ফ্যামিলির জন্য হলেও। সো আমি আপনাকে জাস্ট একটা জিনিস বুঝাই, যে আমি যেহেতু ম্যান পাওয়ার কাজ করি, আমি ইউরোপেই লোক আমি। তো আমি যখন সার্কুলার দিছি, আমার একটা হিন্দু ক্লায়েন্টও আসে নাই, আমার সব মুসলিম ক্লায়েন্ট আসছে। বুঝতে পারছেন? হিন্দু ক্লায়েন্ট আমি জানি ওরা একটা প্রবলেমে আছে, ওরা চাইলে ইচ্ছা করলেই আসতে পারে। কিন্তু এই ইচ্ছা শক্তিটা যে পর্যন্ত চেঞ্জ না আসবে, যে আমি একটা পর্যায়ে যাব, আমার ফ্যামিলির জন্য হলে বড়, আমার ভবিষ্যৎ শেষ, সাপোজ যে আমি আমার এইজটা আমি শেষ করে ফেলছি, পার হয়ে গেছে, আমার যে নেক্সট জেনারেশন আছে এদের রক্ষা করার জন্য হইলেও আমাকে একটা পর্যায়ক্রমে আসতে হইব। হয় আমি বাংলাদেশি স্ট্রং পর্যায়ে যেতে হইব, সেটা আমি আপনি বললে হবে না, আপনার ভেতরে আপনাকে বলতে হবে, আমাকে আমাকে আমার ভেতরে আমাকে বলতে হবে। বা আমি ইউরোপের ভেতরে যাব, বা আমি অস্ট্রেলিয়া বা কানাডা যেখানে হোক আমি সেটেল হব। এই ধরনের চিন্তা ভাবনা যে পর্যন্ত প্রত্যেকটা বাসায় না আসবে, প্রত্যেকটা ফ্যামিলিতে না আসবে, সেই পর্যন্ত এটা পসিবল না, কোনোভাবেই না। হ্যাঁ দাদা, আমি একটু এই ব্যাপারে যুক্ত করি। ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষিতে তো বলে কি মানে বিসিএস যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে উঁচু করে দেখা হয়। তো হুম 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 বাংলাদেশে কিন্তু খুব খুব মানে বড় বড় জায়গায় অনেক বড় বড় হিন্দুরা অলরেডি আছে। কিন্তু হুম ব্যাপারটা হুম হচ্ছে কি, তারা ওই জায়গায় গিয়া হুম হচ্ছে হুম তারা চাইলেই অনেক কিছু পারে, আনঅফিসিয়ালি অনেক কিছু হ্যান্ডেল করতে পারে, কিন্তু হুম হুম। তারা ওইগুলো, এই হচ্ছে গিয়া সমস্যা। তারা ভালো জায়গায় এইটাই তো যায় বললাম দাদা, করবে না তো আপনি। হ্যাঁ যারা বড় পর্যায়ে এখনো হিন্দুদের বড় পর্যায়ে বড় পোস্টে হিন্দু আছে, আপনি দেখবেন যে ওই যে বড় পর্যায়ে যে বসে আছে, ধরেন আমাদের ধর্মের লোক, সে কখনো চাইবে না এখানে আরেকটা হিন্দু এসে বসুক। সে টাকার জন্য হইলেও মুসলিম বসাবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আরেকটা সে কখনো যাবে না। শুধুমাত্র বিসিএস ব্যাপারটা না, মানে এই যে ক্যাডার ব্যাপারটা না, এছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় হিন্দু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, কিন্তু তাদের আপনি কখনো খুঁজে পাবেন না কাজ করার। এক্সাক্ট। আর আর সব থেকে আরেকটা গ্রেট সলিউশন কি জানেন দাদা? আপনি বাংলাদেশের যদি হিন্দুদের ভেতরে ওই জিনিসটা চলে যায়, যে ভাইয়ের সম্পত্তি ভাই ঠিক মতন পাবে, ভাইয়ের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ভাই বোন সবার ভিতরে একদম টোটালি ইকুয়াল ভাগ করে দেওয়া হবে। এই ইভেন হচ্ছে ভাইয়ের নেক্সট জেনারেশন ভাইস্তা ভাস্তি এদের ওই একদম নিঃস্বার্থভাবে দেখাবে, যেটা মুসলিম ফ্যামিলিতে হয়, জয়েন্ট ফ্যামিলির মতন। আমার চোখে দেখা অনেক মুসলিম ফ্যামিলি যারা একে অপরকে টেনে তুলছে, ভাই ভাই টেনে তুলে যাচ্ছে, ভাই বোনরে টেনে তুলছে, কিন্তু হিন্দুদের ভেতরে এই জিনিসটা খুবই কম, এই জিনিসটা খুব কম। এই ক্ষেত্রে দাদা আমি আপনার সাথে একমত না। কিসের জন্য একমত না? কারণ আপনি বাংলাদেশের ব্যাপারটা হয়তো যে ছোট হলে সব এখন তো মেয়ে পাইতে কত, তো এই ক্ষেত্রে ওই ব্যাপারটা না হোক, ওই ব্যাপারটা না হওয়াই বোধহয় বেটার। আচ্ছা, আমার যদি অর্জুন আসছে, অর্জুনের কাছ থেকে শুনি কি অবস্থা, দেশের কি খবর, দেশ থেকে বিদেশ থেকে অর্জুন। হ্যালো দাদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা দাদা, বুঝলেন মানে আমাদের হিন্দুদের মধ্যে মানে মেইন প্রবলেমটা কি জানেন? আমাদের হিন্দুদের মধ্যে মেইন প্রবলেমটা হলো গিয়ে যে আমাদের যে হিন্দুরা যারা বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারা আর কি বেশি সুশীল, বুঝছেন? এই সুশীলতার কারণে লাইক আমাদের ধর্মের আসলে অধঃপতনটা হচ্ছিল। যেমন সাপোজ ধরেন আপনি আজকে ধরেন কোন একটা হিন্দু ব্যক্তি আজকে ধরেন কোনো সচিব টচিব হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে বেশি তারা সৎ সাজে। এই সৎ সাজার কারণে আসলে আমাদের ধর্মের দিন দিন অধঃপতন হচ্ছে। মানে হিন্দুদের এটা একটা সঠিক মানে সুশীলতা ব্যাপারটা আর কি, খুব একটাই মানে মানুষ কিন্তু সবাই জঙ্গলি, ঠিক আছে? আমরা সবাই জঙ্গলি, আমরা জাস্ট মুখোশ পরে থাকি। আমরা ওইটা জাপানিজ একটা ফিলোসফি আছে আর কি, যে মানুষের প্রত্যেকটা তিনটা মুখোশ আছে আর কি মানুষের।
একটা মুখোশ যে হলো পাবলিকলি পরে থাকে, আর একটা হলো ফ্যামিলির সাথে একটা মুখোশ, আর একটা হলো প্রাইভেটলি একটা থাকে আর কি। ওই মুখোশটা সেই আর কি জানে আর কি, আর কেউ জানে না, ঠিক আছে। তো সুশীলতার বিষয়টা এরকমই আর কি, এই হিন্দুরা দেখাইতে যায় সে অনেক খুবই ভদ্র, খুবই সুশীল, খুবই ভদ্র লোক। তো তলে তলে ঠিকই তার দুষ্টামি বুদ্ধি আছে আর কি অনেক, ঠিক আছে। তার ভিতরে অনেক শয়তানি আছে, যেটা বলে কি বলে আসরিক গুণ আছে আর কি অনেক, কিন্তু দেখে অনেক ভদ্র আর কি। সে সে তলে তলে বহুত ষড়যন্ত্র করে, তলে তলেই দেখে, কিন্তু পড়তে ভাব দেখে তার মতো ভালো লোক আর কেউ হয় না আর কি, ঠিক আছে। তো এরকম এরকম হিন্দুর দেখা আমি অনেক পাইছি আর কি। উপরতে খুব ভাব, আলফ্রেড আলফ্রেড দাপ্তি, এটা আপনি ওইটা সেই হ্যান ত্যান হ্যান ত্যান, ঠিক আছে, ভালো করতেছেন ওইটা করতেছেন। যখন বলে যে আসেন একটু সাপোর্ট করি, এটি করে না দাদা এটা কেমনে পারবো না দাদা, সময় নাই। আচ্ছা দাদা এখানে একটু দান করেন, এখানে ঠিক করেন। না দাদা আমি তো ওই জায়গায় দান করে ফেলছি, আমার অন্য স্ট্র্যাটেজি, অন্যভাবে আমি করি, ঠিক আছে। মানে এরকম এরকম আছে আর কি অনেক আর কি, ঠিক আছে। আর যে পরিমাণ ভাব দেখায় কিছু কিছু আছে, প্রবাসী হিন্দু আছে অনেক, এরা মনে করে যে বিদেশে এসে তারা টপ ক্লাস লেভেলের হয়ে গেছে আর কি, অনেক এরকম আছে, অনেক হিন্দু আছে এরকম, যে তারা তার সুশীলতা থেকে বেরোতে পারে না আর কি। তার যে হিন্দু নির্যাতনের সত্য কথাই বলো ভদ্র ভাষায়, তোমাকে তো গালাগালি করতে হবে না, তুমি তার ভয়েস নিয়ে কথা বলো, তোমার ভয়েসটাই তোলো যে আমাদের দেশের অবস্থা এরকম হইতেছে, বাট সে তার মুসলিম ফ্রেন্ডের নারা মানে ওই মন খারাপ করতে চায় না বা নারাজ করতে চায় না, এই কারণে আর কি সে বলে না। সে আসলে একটা দাস দাস হিসেবে এসে এখানে সে আর কি অ্যাক্ট করতেছে আর কি এখানে, যে আমার প্রভুর মানে ব্যাপারটা ডিসিশনটা হয়ে যায় প্রভু আর হলো ইসের কি বলে দাসের আর কি, ঠিক আছে, গোলাম। তো ওই দাসত্ব পালন করে প্রভুরে মন খারাপ করানো যাবে না, এই কারণে এগুলো আমি কিছু বলবো না, ঠিক আছে। অনেক কিন্তু দেখছি এরকম আমার ইনবক্সে নক দেয়, দাদা এটা ওইটা ওইটা। আমরা ঠিক আছে দিদি এটা একটু সাইন করেন এই পিটিশনটা আমাদের হিন্দুদের এসে। না আমি সাইন করবো কি, আমি তো কি বলে আননোন লিঙ্কে যাই না, এটাই করি না, হ্যান্ড করি না, ত্যান করি না, ঠিক আছে। আমি এটা সাইন করে জাস্ট ঢুইকা ইমেল অ্যাড্রেসে লগ ইন করবেন, সাইন করবেন, পিটিশনটা সাইন হয়ে যাবে আর কি, শেষ, আর কিছুই না। না আমি এটাই যাই না, আমি এটা না ওইটা না, আচ্ছা আমি দেখবো না, পরে আমি ভার্সিটি গিয়ে আমি আমার দেশে দেখবো, ঠিক আছে। মানে এই টাইমে খুবই এরকমই দেখায় আর কি হিন্দু আছে আর কি, ঠিক আছে, দেখছি আমি খুবই দুমুখা, খুবই সুবিধাবাদী, খুবই আত্মকেন্দ্রিক, খুবই টাইপের আর কি। মানে কি বলবো আর কি, আরো তো অনেক অনেক কথাই বলার আছে, সব আর কি খুলে নাই বললাম। এই দাদা বিষয়টা। দাদা আমি হ্যাঁ হ্যাঁ আপনাকে আরেকটা কথা, দাদা আমি আপনাকে আরেকটা কথা বলি। এটা বুঝছেন না দাদা, আমার আমার নিজের বাসায় আছে, লাইক আমার মা অনেক সুবিধাবাদী। সাপোজ হুম। ধরেন আমি কথা বলতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার মা বলে যে অন্যরা কি নাই। তো আমি তখন বলি যে সবার মাইতে বলে যে অন্যরা নাই, তাহলে আমার কেউ না কেউ তাকে তো বলতে হবে নাকি নাকি? দেখো হ্যাঁ মানে এই সুবিধা এই বিষয়টা আসলে সব ফ্যামিলিতে আছে, আমার আমার ফ্যামিলিতে আছে এরকম সুবিধাবাদী সব জায়গাতেই, নিজের সুবিধা ছাড়া অন্য কিছু বুঝে না আর কি, ঠিক আছে। সেম এরকম মা হোক বাবা হোক, যে যার মতো ধান্দা নিয়ে নিয়ে আছে আর কি। আমাকে আমি এই যে অ্যাক্টিভিজম গুলো করি, আমাকে সেম কথাই বলে এই ওর দরকার কি এগুলা করার। আমি আগে আগে ডাইরেক্ট বলতাম, কিন্তু আমি বিদ্রোহ করাতে এখন ওরকম করে বলে না আর কি, দেখছে লাভ নাই বইলা। ওই মারা অন্যান্য আত্মীয় স্বজন আমার কাজে নিয়ে গেছে যা বলে, এই কাছে ওর কাছে যা বলে, কে ও তো থামতাছে না, হ্যান না তেন না, ঠিক আছে। মানে বিষয়গুলো নিজের সময় আত্মকেন্দ্রিক আর কি, স্বার্থপর ছাড়া কিছুই না, এই হলো বিষয়টা। তো এই টাইপের মেন্টালিটি থেকে না বের হওয়া পর্যন্ত আসলে হিন্দুদের আসলে মুক্তি নেই। কথা বলতে হবে, অ্যাটলিস্ট ভয়েস তুলো। তুমি তো যে গলা কাটতেছো না কারো, তাই না? তুমি তো যে তুমি তো কারো গলা কাটতেছো না, এই করতেছো না, তুমি জাস্ট তোমার অধিকার নিয়ে কথা বলতেছো। এটা বলতে তুমি এত ভয় পাও কেন? তুমি কি এতটাই মানে দাসত্বে ঢুকে গেছো যে তুমি তোমার ভয়েস তুলতে তুমি ভয় পাইতেছো একেবারে? মানে বিষয়টা এরকম আর কি, ভয়েস তুললে কি সমস্যা, এটাই তুলতে চান আর কি, যেটা সুবিধা নিয়ে আছে, কারণ সে তার মালিককে, সে তার প্রভুকে আর কি সে মন খারাপ করাতে চায় না আর কি। দিস কাইন্ড অফ সাইকোলজিক্যালি তারা আসলে মেন্টালি আর কি দাস আর কি, দাসী মুমিনদের, এবং সাইকোলজিক্যালি এখনো ডোমিনেট করে। বাংলাদেশের ব্যাপারটা বুঝলাম, বাংলাদেশের মুমিনদের সাথে উঠা বসা কাজ করতে। ভাই তুই বিদেশে আইতো, তোর এনে কিসের ভয়? তোমার এনে কমফোর্ট জোন থেকে তুমি বেরোতে পারবে না, তোমার এই কমফোর্ট। আমি বেরিয়েছি, আমি তো আমার মুমিন সার্কেল সব আমি ত্যাগ করছি। আমি অনেক আগে এরকম মুমিনদের বুঝাইছি আগে, দেখে এই অবস্থা, ওরা কোনোভাবেই বুঝতে চায় না, শিক্ষিত দেখে অশিক্ষিত সব এক।
সব সব ইগনোরেন্ট, সবই যত শিক্ষিত পিএইচডি ধারী সায়েন্টিস্ট সব এক ওরা। আমি যতই বোঝানোর চেষ্টা করি, লজিক দিয়ে করি, দে উইল নট আন্ডারস্ট্যান্ড, দে আর জাস্ট কমিটেড টু দ্য উম্মাহ। এই হলো বিষয়টা। বাট তুমি একটা হিন্দু বাইরে চলে আসছো, তোমার তো আর এই জায়গায় একটা মুসলিম কোম্পানি বা মুসলিম মালিকের আন্ডারে তোমার তো কাজ করতেছে না, তোমার এখানে কথা বলাতে কি সমস্যা? বাট কথা বলে না, কারণ তার দাদা আরেকটা সমস্যা, কমফোর্ট দাদা জোনে আরেকটা সমস্যা কি বিরিয়ানি জানেন? খাইতে পারবে না, বাবির বিরিয়ানি আছে, তারপরে বাবিরই আছে, ঈদের দাওয়াত পাইবো না, এই কারণে বলে না আর কি, কমফোর্ট জোন থেকে বেরোতে পারে না, এই হলো বিষয়টা আর কি। দাদা দাদা আমি একটা আরেকটা জিনিস সমস্যা কি একটু জানেন? ইয়ে করি, interrupt করি। আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি। আমার আমরা হচ্ছে একটা জায়গায়, আমি জায়গাটার নাম মেনশন করব না, আমরা একটা জায়গাতে হচ্ছে মুসলিম ফ্রেন্ড আর আমার দুইটা হিন্দু ফ্রেন্ড ছিলাম। আমরা সব মুসলিম ফ্রেন্ডের ভেতরে আমরা দুইটা হিন্দু ফ্রেন্ড। তা আমি যখন আমরা খেতে বসছি, তো এটা খুব পপুলার একটা প্লেস, তো এখানে বিফ ছাড়া কোনো খাবার নাই, বুঝতে পারছেন? তা আমি তো খাবো না। আমার ফ্রেন্ড আমার চোখের সামনে এদের সাথে বইসা সব থেকে বেশি গরুর মাংস ও খাইছে, বুঝতে পারছেন? সব থেকে গরুর মাংস ও বেশি খেয়েছে আমার চোখে দেখা। ইভেন ও একটা ব্রাহ্মণ ফ্যামিলির ছেলে, আপনি বুঝেন? আমি অবাক হয়ে গেছি। আমারে ওরা বলতেছে যে দেখছস তো, ও ও হিন্দু না, তুই খাচ্ছিস না কেন, ও খাইতে পারলে? তা আমি আমার আমার পুরা জাতিটা ও এখানে নষ্ট করে দিচ্ছে। সো এই ধরনের কালসাপ কালপিট যখন আমাদের এই সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে না বের হবে, আমরা চেঞ্জ কখনোই হইতে পারবো না। আপনি একটা মুসলিমরা মাইরা ফেললেও ও শুকর খাবে না। আপনি মেরে ফেললে, আপনি গলায় বন্দুক ধরবেন, ও খাবে না। ছুরি থেকে দিবেন, ও খাবে না। প্লাস আপনি 5ই আগস্টের পর থেকে আমি দেখছি আহ, আমার একটা হিন্দু ফ্রেন্ড ফেসবুকে একটা পোস্ট করে নাই। সে ফেসবুকে একটা পোস্ট করে নাই, অথচ আপনি যদি সামনাসামনি দেখেন, যে ভার্চুয়াল লাইফে বাদে যদি ওরে রিয়েল লাইফে দেখেন, ও এত হ্যাডম নিয়ে চলে যে দেখার বলার বাইরে, কিন্তু এই হ্যাডম ও ফেসবুকে দেখাইতে পারে নাই, বুঝতে পারছেন? তো আমি আমার দুঃখে আমি ওই হিন্দু ফ্রেন্ড পর্যন্ত ত্যাগ করেছি, মুসলিম তো ত্যাগ করছি, আমি হিন্দু ফ্রেন্ডও ত্যাগ করেছি, যে না ভাই ওদের সাথে আমার চলবে না। কারণ আমি ওদের এও বলছি যে যদি কোনো কিছু শিখতে চাও অ্যাটলিস্ট মহাভারত দেখো, কারণ মহাভারত দেখলে তুমি অ্যাটলিস্ট তোমার ধর্ম সম্পর্কে বুঝতে পারবা, তোমার ভেতরে অ্যাটলিস্ট পুরুষত্ব ভাব তো আসবে। মহিলা মানুষ তো আর রাস্তায় নামতে পারবে না, তুমি তো পুরুষ। পঞ্চপাণ্ডব যদি এতগুলা মানুষের সাথে, এতগুলা লক্ষ লক্ষ সৈনিকের সাথে যুদ্ধ করে টিকতে পারে, তাহলে তুমি কেন পারবা? তোমার তো অ্যাটলিস্ট আওয়াজ তুলতে হবে। যে আপনি যে দাদা একটু আগে কথা বললেন যে আওয়াজ করতে না পারো, সেই আওয়াজই তুলে না। ইভেন ওই যে গরুর মাংস, আমি আপনারা বললাম তো যে দাদা, আপনি আমার বয়স না বুঝতেছেন কিনা আমি জানি না। আমি এমন এমন মানুষ, এমন এমন জায়গার প্লেসের মানুষ দেখছি যারা একসাথে বৈশা গরুর মাংস খেয়েছে, কুরবানির ঈদে ভৈরা ভৈরা মাংস নিয়ে গেছে বাসায়, আপনি বুঝেন? এই এক্সপিরিয়েন্সটা আমারও সেম, কম বেশি প্রভাব লাইফ, আমিও যখন নতুন নতুন আসছি কি বলেন। তো এই যে আমি আলোচনা গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা, আমার সামনে একটা হিন্দু ও একটা মুসলিম থেকে বেশি গরুর মাংস খাইতেছে, মানে আপনি বুঝেন, তাহলে আমরা কাজের নিয়ে কথা বলছি। এক্সাক্ট, কাজের নিয়ে কথা। আপনি হচ্ছে, আমি আপনাকে কি বললাম যে আমি ওই জায়গার নাম বললে আপনার লাইভ স্ট্রিমিং তো অনেকেই দেখতেছে, আপনি পাবলিক করা, এরা সবাই বুঝা ফেলবে যে আমি কাজের কথা বলতেছি। ঠিক আছে, আমার চোখ হবে। প্রাইভেট করা পাবেন না, প্রাইভেট করা আচ্ছা। এইটা হচ্ছে আপনার চট্টগ্রামের মেজবান, বুঝতে পারছেন তো? মেজবান খাইতে গেছে, এরা প্ল্যান করে গেছে। আমার ওই ফ্রেন্ড, মানে আমি মনে করছি যে ও খাবে না, ও মনে করেন যে ধুমায় খাইতেছে। আমি ওইখানে মনে হয় পারতাছি না যে ওরে মারতে, যে তুই কাজটা করতেছিস কি, আমি না থাকতাম তুই খাইতি, সমস্যা নেই। আমি একটা হিন্দু, তুই দেখতেছিস আমি খাচ্ছি। হ্যাঁ ইভেন দাদা, যখন আমি প্রতিবাদ করতে গেছি, আমার বলতেছে তুই কিছুই জানোস না, এগুলো কই লেখা আছে, মানে আমার বুঝাই দিচ্ছেন। স্ট্রেঞ্জার দাদা একটু শুনেন। স্মিতা চৌধুরী নামে বাংলাদেশের যে ব্লগার আছে না, ব্লগার বলতে দাদা আপনি মানে আপনার ভয়েসটা একটু আস্তে আসতেছে, জোরে কথা বলেন। হ্যাঁ এখন শোনা যায় দাদা? হ্যাঁ দাদা এখন শোনা যায়। আচ্ছা দাদা, ব্যাপারটা হচ্ছে কি, ওই নাপা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে, মাইক্রোফোনের সমস্যা মনে হয়, হ্যাঁ অনেক নয়েজ আসে। এখন শোনা যায় দাদা? এখন ক্লিয়ার? না, স্টিল নয়েজ আসতেছে, অনেক নয়েজ। আচ্ছা এখন কি অবস্থা দাদা, কিছুই জানাতে? হ্যালো? বেটার অনেকের থেকে। আবার শুরু হয়েছে, মাইক্রোফোনের সমস্যা বা ফোনের সমস্যা, কিছু একটা সমস্যা হতে পারে, নেই তো। আর কথা বলতে গেলেই ওই পিছন থেকে বন একটা আওয়াজ হয় আর কি।
হ্যাঁ, ওই মাইক্রোফোনটা মনে হয় সাপোর্ট করতেছে না। আপনি মাইক্রোফোন খুলেও কথা বলতে পারেন যদি প্রবলেম না থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতেছি, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক এখন আছে। ওকে। আচ্ছা দাদা, ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের যে ব্লগার ছিল, স্মিতা চৌধুরী, ব্লগার বলতে উনি উপস্থাপক আর কি। তো উনি হিন্দু, রিসেন্টলি বিয়ে করছে হিন্দু রীতি অনুযায়ী। তো ওনার একটা ভ্লগই আছে, উনি গিয়ে খাইতেছে গরুর মাংসের বিরিয়ানি খাইতেছে। তো উনি গিয়ে সরাসরি প্রমোট করতেছে। হুম, এগুলো থাকে শো অফ করে মুসলমানদের মানে প্রভুদের খুশি করার জন্য আর কি। এই সালা আমি দেখবো দাদা ওই সুন্দর। যে ইয়ের কথা বলতেছে আপনার, যে বিপিএল এর যে সাংবাদিক ইয়া করছিল না, যে আপনার জার্নালিজমের যে মেয়েটা কাজ করতেছিল, ওদের তো হিসাব ক্লাস, ওদের হিসাব ধরে লাভ নাই। কিন্তু যারা একদম সোশ্যাল থেকে আসতেছে, মানে একদম নর্মাল জেনারেল পিপল গুলা, হিন্দুর যারা এলাকাবাসী, এদের ভেতরে যখন এটা থাকবে, এটা তো মহামারীর উপরে রূপ ধারণ নিছে। এদের তো আমরা থামাইতে পারবো না, আমরা কোনোভাবেই থামাইতে পারবো না। ইভেন মানে আমি যখন হিন্দু ঘোষিত এলাকাগুলো আমি যখন ভিজিট করছি, এরা শুধুমাত্র হচ্ছে দাদা ওই আপনার আহ, আমি সত্যি কথা বলি দাদা, আমার আসলে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে আপনি মহাপ্রভুর নামে চলে গেছেন, আপনি হরি কীর্তনে গেছেন, হরি সবাই গেছেন, সবকিছুতে গেছেন, আপনার সবকিছুতে অ্যাক্টিভিজম আছে, কিন্তু যখন ভগবান আপনাকে একদম কানে ধইরা বলে দিছে যে কারো বিপদ হইতে হইব, তোমার একটা হিন্দু মানুষ বিপদে পড়লে বা কোনো একটা প্রাণী বিপদে পড়লে তোমার এখানে দাঁড়াইতে হইব, ওই বিষয়টা তারা ফলো করতেছে না। তাদের ওই বিষয়ে কোনো ইয়াই নাই। তো আচ্ছা, তাহলে এই আমি কিসের ক্ষেত্রে ধর্ম পালন এই করতেছি ক্ষেত্রে দাদা? একটা ঘটনা আছে। আপনি হয়তো বা যোগ দেওয়ার আগে, এখানে আসার আগে, আমি দাদার সাথে বলতেছিলাম যে দাদা, আমি আসলে মানে ডোনেশন উঠাইতে গিয়া হিন্দুদের কাছ থেকে টাকা পাই না, অথচ সেই একই হিন্দু হাদির ছবি আঁকার জন্য ক্যাম্পাসে ওইখানে টাকা এক্সাক্ট। দিচ্ছে। কিন্তু বিষয় ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনি বুঝুন। অথচ অথচ আমি আমি নিজে স্টুডেন্ট, আমি নিজে নিজে টিউশনি টাকা দিয়া আমি একটা হিন্দু ছেলের ফর্ম ফিল আপ করতে পারতেছি না, আমি ফর্ম ফিল আপ করে দিতেছি, কিন্তু অন্য কারো কাছে ওই হেল্পটা চাইতে গেলে সে তখন ওইটা মানে ডিনাই করতেছে। এই হচ্ছে অবস্থা হিন্দুদের। আমি আমি একটা একটা মানে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা হলো, আমি শুধুমাত্র আলফ্রেড দাদার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে আমি এই কথাটা বলতেছি আজকে। দাদা তো মাঝে মাঝে স্ল্যাং ইউজ করে ফেলে, ইভেন প্রত্যেকটা পোস্টে সে যেটা বলে এটা হচ্ছে খাস বাংলা পোস্ট। আমার ভালো লাগে, আমি দেখি তার পোস্ট গুলো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশের হিন্দু মেয়েরা হচ্ছে মুসলিম ছেলেদের সাথে চলে যায় না, তো এটার পেছনে একটা রিজন আছে, বুঝতে পারছেন? এটার পেছনে একটা মোস্ট মানে একদম কি বলবো, এটা ফিজিক্যালি একটা রিজন আছে, বুঝতে পারছেন? এটা আসলে খুলে বলার মতন আসলে কিছু নাই। তো ওই আমাদেরও ওই জিনিসটাই করা উচিত এজ এ পার্সন হিসাবে, আমি যতটুকু মনে করি। কারণ আমি অনেক মেয়েদের জিজ্ঞাসা করছি, আমি ব্যক্তিগতভাবে, হয়তো এটা শুনতে খারাপ লাগে, আমি অনেক ব্যক্তিগত মেয়েদের জিজ্ঞাসা করছি যে তোমাদের প্রবলেমটা কোথায়। তো এরা আমাকে ওই জিনিসটাই বলছে। আমার মতে প্রত্যেকটা এই হচ্ছে হিন্দুদের এখন তাদের হচ্ছে এটাকে কি বলে, মানে ডাক্তারি ভাষায় দাদা কি বলে, এটাকে কি বলা যায়, যে বাংলা ভাষায় যেটা মুসলমানই বলে না, মুসলমানরা। তো হিন্দুদের এখন ওই ওই জিনিসটা আগে করা উচিত ফার্স্ট। ঠিক আছে, এই জিনিসটাকে ফার্স্ট করা উচিত যে হিন্দু মেয়েদের ঠেকাইতে হইলে। এটা কিন্তু আমি যারা পালায়ে গেছে, যাদের আমার 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 কিছু ক্লোজ মানে ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই জিনিসটা হয়েছে, এদের আমি জিজ্ঞাসা করছি যে কারণ কি, রিজন কি, ওরা আমাকে জাস্ট ওই কথাটা, মেয়েরা ওই কথাটা উল্লেখ করে দিছে যে এই এই হচ্ছে ঘটনা। ইভেন ইজ ট্রু, ইজ ট্রু। যদি না, সবকিছু এটা থেকে এটা আসলে সাইন্টিফিক কোনো ভিত্তি নেই দাদা, এই ব্যাপারটা আমি জানি না, আপনি হয়তো বা মুখের কথা বিশ্বাস করছেন, কিন্তু এই ব্যাপারটা আমি ঘাটাঘাটি করছি অনেক, মানে আমিও শুনছি ফেসবুক অনেক পোস্টের মাধ্যমে ব্যাপারটা আমি খেয়াল করছি, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা আছে কিনা এটা নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু এইটার আসলে ওই ধরনের কোনো ব্যাখ্যা আমি পাইনি যে এইরকম কিছু আসলে আছে। আমি জানি না আসলে এরকমই না, এটা জাস্ট, এটা দাদা- আমি বলবো যে এটা একটা ফ্যাটিশ। অনেক অনেক টাইপের অনেক ছেলে আর মেয়েদের ফ্যাটিশ আছে একরকমের। ঠিক আছে, ওই অ্যাডাল্ট ওই লেভেলের কথা না বললাম, কিন্তু ফ্যাটিশ আছে এক একজনে একরকম আর কি। এটা আসলে ওই লেভেলের যদি আমরা মানে জরিপ করি তাহলে বোঝা যাবে আর কি, কোন একটা গ্রুপে যে তোমার মানে পরিচয় সবার লুকায় আছে, তোমার জরিপ করাটা উচিত। ওইটাই গ্রুপের জরিপ করতে হইব যে তোমার কি কি ফ্যাটিশ আছে, তোমার সেক্সুয়াল ডিজায়ার গুলা কি আসলে। হ্যাঁ, এইটা ঠিক, এইটা ঠিক। অনেক 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 ব্যাপার স্যাপার এক্সপেরিমেন্ট করার একটা ব্যাপার আছে না, যে অমুকে অমুক জিনিসের এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, তো এরকম একটা ব্যাপার হয়তো বা হতে পারে।
ওইটাই ওইটাই আসলে এটা একরকম। এটা আসলে যে বেডে যে আর কি তার পার্টনারই বুঝতে পারে যে তার সাথে আর কি কিরকম ফ্যাটিস আছে আর কি। এই তো, এছাড়া আসলে এটা কেউ ওপেনলি হয়তো বা কিছু বন্ধু বান্ধবরে বলে, বাট ডাইরেক্ট তো করে বলতে পারে না। ডাইরেক্ট বলে না, ডাইরেক্ট বলে। সেটাই এই হলো বিষয়টা। দাদা হ্যাঁ, দাদা আমি না আরেকটা বিষয়ে মানে কথা বলতে চাচ্ছিলাম যে যে মানে এই যে যদি 13 তারিখে যদি জামাত আসে তাহলে আমাদের করণীয়টা কি? এখন আমার অনেক পরিচিত আর কি যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা বলছে যে জামাত আসতে পারে। এখন আমি জামাত আসুক কোনো সমস্যা নেই। জামাত বা তার থেকেও ভয়ানক জিহাদি হেফাজতে আসুক, যে আসুক না কেন, ঠিক আছে। ক্রাইসিস মোমেন্টে আমাদের হিউম্যান সাইকোলজি যেটা করে এটা হলো যে কোন একটা বাঘ যদি আমার সামনে আসে আর কি, বাঘের থেকে তো ডেঞ্জার আছে, আমাদের খাই ফেলতে পারে। আমাদের হিউম্যান সাইকোলজি কিভাবে করে কাজ করে তখন ক্রাইসিসটাকে রেসপন্স কিভাবে করে, হয় আমি ফাইট করব ওই বাঘের সাথে, আর নাইলে আমি যদি মানসিকভাবে একটু দুর্বল হই, হালকা দুর্বল, আমি ফ্লি করব, মানে পালাবো এখান থেকে, ফ্লাইট করবো আর কি, ঠিক আছে। আর আমি যদি অনেক বেশি দুর্বল হই, আমি ওখানে ফিট খেয়ে বইরা স্ট্রোক করে মারা যাবো, ফ্রিজ হয়ে যাবো আর কি, ঠিক আছে। তো ডিপেন্ডস মেন্টালিটি কেমন আমার, ওই ক্রাইসিসটার সাথে আমি কিভাবে করে আমি পায়রা উঠবো, এটা যার মধ্যে মানে খাত্র গুণ বা ক্ষত্রিয়তা গুণ যার মধ্যে অনেক বেশি আছে, সে টিকে যাবে আর কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর কি। ক্রাইসিস যেটাই হোক, আমি আশা করি যে এরকম একদম জেনোসাইড করবে ওই পরিমাণ এখন পারবে না, কিন্তু স্লোলি ইকোনমিক্যালি দুর্বল করবে, চাকরি দিবে না, ঠিক আছে, একটু অত্যাচার করলো, এসা তোর বাড়িটা আমার সস্তায় লিখা দেয় বাই করে, এই ধরনের চাপ আর কি, বা ইন্ডিয়া চলে যাওয়ার চাপ, বা ওসকে সিনারিওতে ওনাটা চিপাই নেয়া, ওনার টেশনে মেরা ফেললো আর কি, আস্তে 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 ধীরে। তো ব্যাপারটা এরকম করে চালাবে আর কি। তো এই সমস্ত ট্যাকেল দিতে গেলে আমাদের যে প্রভাবটা লোকালি আমি কিভাবে আমাকে সার্ভাইভ করতে পারি, এটা যার যার এলাকায় তার সেভাবে ভাবতে হবে আর কি। আমি কোন টাইমে বাইরে গেলে আমাকে কে ফলো করতেছে, আমাদের একটু ভিজিলেন্ট অবস্থায় থাকতে হবে আর কি, সবসময় সতর্ক অবস্থা। আমি বাইরে বেরিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা আমি অবশ্যই। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে নর্থ সাউথ এই যে রাজীব হায়দার হত্যা মামলা সম্পর্কে যে আপনি একটা পোস্ট দিয়েছিলেন, তো আমি না সেই ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, রাজীব হায়দারের যে থাবা বাবা আর কি, যে ব্লগারটাকে মারা হয়, ওই ব্লগারকে যারা মারে ওরা আমার সব ক্লাসমেট, মানে ব্যাচমেট আর কি সবাই, ঠিক আছে। আমরা একসাথে গ্রুপ স্টাডিও করতাম, কোর্সে একসাথে পড়াশোনাও করছি, ও করছে বিভিন্ন কোর্স একসাথে নিয়ে একসাথে গ্রুপ স্টাডিও করছি আর কি। যেদিন থাবা বাবাকে মেরে আসে, ও পোলাপান গুলা মানে স্বাভাবিক সব একসাথে আমাদের সাথে সে ক্লাস টেস্টও দিছে। দে ডু নট হ্যাভ এনি গিল্ট, এনি ফিয়ার, কোনো ভয় কিছু ছিল না তাদের মধ্যে। যখন আমি নিউজে দেখলাম ধরা খাইছে, যখন দেখলাম যে এরা, আমি তো মাথায় পুরো হাত, এই ভোদাই টাইপের সরল পোলাপান এই কাজ করতে পারে, মানে আনবিলিভেবল। আমি তো মাঝে মাঝে মহাসাদে যখন পড়ছি, আমি এখানে ওই নামাজ পড়ছি, আমি যদি নামাজ ঘরে শুয়ে থাকতাম, ঘুমায় থাকতাম, ক্লাসে অনেক গ্যাপ থাকলে আর কি, ঠিক আছে। তো এরা তখন গোল এসে ওই যে কি জানি বলে, গোল বসে একসাথে আলাপ করে নই যে কি করছে না করছে, আমি মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে আমিও ঢুকে যে শুনতাম। হ্যাঁ, তো এখান থেকে আসলে ওরা ব্রেন ওয়াশটা শুরু করে, তো নবীজির সুন্দর সুন্দর কথা বলতো আর কি, তোমার সেফটি মেনটেন করে, কিন্তু হয়তো বা এর বাইরেও পরে গিয়ে হয়তো বা ব্রেন ওয়াশটা করতো। তো এই যে পোলাপান গুলা যে কাজটা করছে, এদেরকে আমি ভোদাই, মানে সহজ সরল টাইপের পোলাপান আর কি, মদন টাইপের ভোদাই টাইপের আর কি, এরা যে কাজ করতে পারবে এটা আমার মাথার একদম মানে উপর দিয়ে গেছে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো এটা ধরা খাওয়ার পর আমি তখন বুঝলাম যে ভাই ব্যাপারটা কি। পরে দেখলাম যে এর পিছনে আরেকজন যে আছে, সেও খুবই ভালো পরিবারের, সব মানে ইংলিশ মিডিয়ামের পোলা, ঠিক আছে। সে তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ দিচ্ছে, বলছে যে ইমানি দায়িত্বের জন্য, এটা বড় ভাইয়ের জন্য এটা ইমানি দায়িত্ব পালন করতে হবে, এটা করতে হবে আর কি, তারা ওইভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছে আর কি। ইমানি দায়িত্ব পালন করতে গিয়া তারা কাজটা করে ফেলছে আর কি, মানে এই হলো বিষয়টা আর কি, ঠিক আছে। এবং নর্থ সাউথের ভিতরে ইসলামিস্ট জঙ্গি গ্রুপগুলো খুব ভালো অ্যাক্টিভ ছিল, এখন আমি জানি না কি অবস্থা নর্থ সাউথের, বাট আমার টাইমে বেস্ট অ্যাক্টিভ ছিল, এবং কিছু প্রফেসর কিছু এরা জড়িত ছিল আর কি। এবং ক্লাসের মধ্যে কিছু কিছু মাওলানা টাইপ প্রফেসর আছে, এরা এসা কোর্সের ফাঁকে ফাঁকে লেকচারের পাশাপাশি তখন হালকা ইসলামিক সব জ্ঞান দিত, যে জান্নাত বলে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের সাথে এগুলো করা যাবে না, করা যাবে না।
তারপরে বিভিন্ন টাইপের সব সব জিনিসগুলো প্রচার করার চেষ্টা করতো লেকচারের মাধ্যমে আর কি। তো এই হলো বিষয়টা আর কি, সব জিনিসগুলো প্রচার করতো। বাট ইন দ্য ব্যাক এন্ডে হয়তো বা মুসলিম যারা, ওরা তো ওদের নেটওয়ার্ক আছে, কে কি টাইপের জিহাদি টাইপের না কি টাইপের তো জানে ওরা, ওরা ওইভাবে করে ম্যানেজ করে অন্য জায়গায় বা মসজিদে বা কোনো একটা জায়গায় বসে হয়তো বা প্ল্যান গুলা করতো আর কি, কি করা যায় না করা যায়। বাট আমার থাকাকালীন সময় আমি দেখছি পাঙ্কু টাইপের যে মেটাল গানে মাথা জাগাইতো, ঠিক আছে, ব্যাংক করতো, হেড ব্যাংকিং, এই টাইপের পোলাপান গুলা দিয়ে জিহাদি হয়ে গেছে একটা টাইমে। আবার খাল্লা পয়রা পয়রা টাকটোর উপরে পা মানে প্যান্ট পয়রা আসা শুরু করছে আর কি, পাঞ্জাবি মাথায় পাগড়ি বাইন্ধা আসা শুরু করছে হঠাৎ হঠাৎ করে আর কি। সে কোনো আড্ডায় যায় না, কোনো ইসে যায় না, গান বাজনায় নাই, সে আগে গান বাজনায় নাচতই করতো, টোটালি চেঞ্জ, পুরা একদম পুরা ট্রান্সফর্ম হয়ে গেছে আর কি। এরকম অনেক দেখছি আর কি আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি দেখছি যে যে ছেলে কলেজ লাইফে আমাদের সাথে একই টাইমে যায় আমরা আর্টসেলের স্টেজে উঠে আমরা একসাথে হেড ব্যাঙ্গিং করতেছি গানের সাথে সাথে, ঠিক আছে। এই পোলা দেখো এত বড় দাড়ি, লন্ডনে গিয়া, ঠিক আছে, সে বৈশা এখন সে জল খাইতে গেল, সে বৈশা জল খায় আর কি, মুততে গেল বৈশা মুতে, টোটালি চেঞ্জ আর কি, ঠিক আছে। মানে এই হলো ব্যাপারটা আর কি, ব্রেন ওয়াশ এই পর্যন্ত হয়েছে আর কি। সো ইউ নেভার নো, এটা আসলে ইমানি শক্তি কার কখন জায়গা ওঠে, মানে ইউ নেভার নো, এটা আসলে একটা টাইম বোমের মতো, যে কোনো টাইম ইমানি শক্তি ব্রাস্ট হয়ে যেতে পারে আর কি। কত তীব্রতা ইমানি শক্তি। মুসলিম ধর্মের ছেলেদেরই উঠেছে, হিন্দু ছেলেদের আর ইমানি শক্তি জাগে না, বুঝছেন? এটা হচ্ছে প্রবলেম। হিন্দুরা আসলে মোহমায়ায় ব্যস্ত আর কি, ঠিক আছে, মোহমায়া জাগতিক সুখ এগুলা আর কি। কিন্তু কিছু কিছু আছে আমার ব্রেন ওয়াশ, আমি অনেক হিন্দু পোলাপানের সাথে কথা বলছি যারা কনভার্ট হয়ে গেছে, ওদেরকে ফিরে আনার জন্য কানাডায় একটার সাথে কথা বলছিলাম, পোলা তো পুরা ড্রাগ এডিক্টেড আর কি, ঠিক আছে, এক বাপের একমাত্র পোলা, পাঠাইছে ব্যাচেলর করতে ওই জায়গায়। বললো যে ভাই তুমি কনভার্ট হইছো কেন, কি সমস্যা? তো আমি ইসলামকে খুব ভালো মতো জানছি করছি, আমার এখানে আমার মুসলিম ভাইয়ের অনেক হেল্প করছে, আমি একা ছিলাম, আমার জব নাই, এরা এসে আমাকে হেল্প করছে, আমাকে ই করছে, এই কারণে আর কি। আমি বলছি ভাই দেখো তোমার ইসলাম পালন করো, ঠিক আছে, কিন্তু ভাই জিহাদি মাঝে হয়ে করো না, এই দেখো কোরআনের ভার্স গুলো আছে, এগুলো একটা এই করো না আর কি, তুমি যদি ত্যাগ করছো এগুলো করো না, জিহাদি হইও না, অ্যাটলিস্ট তোমার ধর্ম তুমি ত্যাগ করো না, এই করো না। আমার অনেক আর্গ করছে এগুলো নিয়ে ওর সাথে আমি। হঠাৎ অত রুম মানে মেসে থাকে কানাডা ছিল আর কি, মেসে থাকাতে যেটা হয়েছে যে ওর পাশের মুসলিমটা আবার আমাদের কনভারসেশন শুনতেছিল, তো এসে আবার বলতেছে ভাই আপনি এগুলা কি বলতেছেন, ঠিক আছে, আপনি অন্য ধর্ম নেই না কেন করতেছেন, আমি তো আপনার ধর্ম নেই কিছু বলি না এখানে, এটা ওটা, আপনি এখানে কেন আমাদের ধর্ম নেই এগুলা না বলতেছেন, এটা ওটা। আমি ভাই তোমাদের ধর্মে যেটা আছে আমি বলবো না কেন, এটা তো আছেই, না ভাই এগুলা বললেন না, এগুলাই করেন না। তারপর করে পোলার কাছ থেকে ফোন নিয়ে আমার সাথে কথা বলা শুরু করছে আর কি, ঠিক আছে। তারপর হঠাৎ আমি বলছি যে ঠিক আছে ভাই আমি এখন বাইরে যাবো, তোমার সাথে পরে কথা বলবো না, পোলা বলছে হ্যাঁ ঠিক আছে পরে কথা বললাম। পরের থেকে ওই পোলার থেকে ওই পোলা আমার থেকে যাতে কথা বলতে না পারে, ওই ছেলের পুরো কমপ্লিটলি আউট করে দিছে এর থেকে আর কি, মানে ফোন টোন অবজারভেশনে রাখছে আর কি, ঠিক আছে, আমার সাথে কথাই বলতে দেয় নাই, উল্টা আমার ওই ছেলে পরে ফেসবুক থেকে ব্লক করে দিছে আর কি। কিন্তু আমি মানে ব্যাক চ্যানেলে ওর বাবার সাথে কথা বলতেছিলাম, ওর বাবাকে বিষয়গুলো জানাইছি, ঠিক আছে। এবং আমি বলছি যে এই কানাডাতে কিন্তু একটা এরকম জিহাদি সংগঠন আছে, এটা কিন্তু অ্যাক্টিভ অনেক, তামিম চৌধুরী আর কি, যারা ওই হোলি আর্টিজানে হামলা চালাইছে আর কি, ঠিক আছে, এবং ব্রেন ওয়াশ দেওয়া কিন্তু ওই জিহাদি বানাই দিতে পারে আর কি। তো ওই ছেলের বাবা অসুস্থতার ভান করে ছেলের বাংলাদেশে নিয়ে আসছে আর কি। আমি মোটামুটি সব জায়গায় এর মধ্যে জানাই গেছি, আমার টিম বা আমার পরিচিত যারা আছে, ওই ছেলে এয়ারপোর্টে আসার পরে আমরা বলেছি জঙ্গি সংগঠন দ্বারা অথবা ব্রেন ওয়াশ, এয়ারপোর্টে নামার পরই হয়েছে পুলিশের কাছে অ্যারেস্ট, ঠিক আছে, অ্যারেস্ট হয়ে ওরা তো জিজ্ঞাসাবাদ করতেছে তুমি কনভার্ট হয়েছো কেন, কাকে তোমাকে কনভার্ট করছে করছে, ঠিক আছে, তো হাসিনার আমলের কাহিনী আর কি, ঠিক আছে। তো ও বলতেছে যে না আমি ভুলে কনভার্ট হয়েছি, আমি আমার আগের ধর্মে ফিরে আসবো, চলে আসবো আর কি। তো এইভাবে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করে ওর সাথে কি হয়েছে না হয়েছে, পরে ওরকে ছাইরা ওর বাবার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে আর কি। তোর বাবা বাংলাদেশে আসার পর ওর ফোন টোন সবকিছু আর কি মানে ওর হাতে দেয়নি, আলাদা একটা আইসোলেট করে রাখছে আর কি ওকে, ঠিক আছে। তো পরে আমি আর খবর জানি না কতটুকু কি হয়েছে, আমি ট্র্যাক করতে পারি নাই, কিন্তু যতটুকু শুনছি যে পরে ও ওখানে গিয়ে একটা মুসলিম মেয়েকেও বিয়ে করার চেষ্টা করছে আর কি, বা করে ফেলছিল আর কি, সেকেন্ড বিয়ে তারপরও, ঠিক আছে। তো ওগুলো সব ছাইরা
পরে আবার শুনছি যে বাংলাদেশের সবার একটা হিন্দু মেয়ের সাথে তো ওর বাবা বিয়ে শাদী দিয়ে দিছে আর কি। বাট আমি এখন আর ওই আপডেটটা জানি না এখন কি হয়েছে না হয়েছে, বাট ওকে ভালোই মানে নজরে রাখা হয়েছিল আর কি। এই তো এই হলো বিষয়টা। দাদা জানেন, দাদা জানেন একটা কথা বলতে হয় যে মানে আমাদের যারা আর কি, যেমন ধরেন প্রতিটা ফ্যামিলিতে যদি একজন হিন্দু থাকে, তাহলে ওই হিন্দুটার এমন একটা পাওয়ার থাকতে হবে যে ব্রেন ওয়াশের পাওয়ার। লাইক এই যে আমি কিন্তু আমার যারা আশেপাশে যতজন বন্ধু বান্ধব আছে, ততজনকেই আমি লাইক আমাদের যে ধর্ম সম্পর্কে ব্রেন ওয়াশ করতেছি এবং করার চেষ্টা করতেছি। এবং আমি ওদেরকে এটা বলি যে তোর আশেপাশে যারা আছে তাদেরকেও কর। যেমন দাদা, আমি কিন্তু 2019 সাল থেকে আমি কিন্তু মাতুবরা যত বিজিতের অনেক বড় ফ্যান। তো হি ইজ ওয়ান অফ দ্যাট গাই যে আমার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ করেছে। না যাক ভালো, ওরকম করে আমাদের এই সত্যটা জানাইতে হবে, সত্য কি মেইনলি আমাদের সত্য জানানো, সত্যটা কি আসলে এবং হাউ দে ওয়ার্ক, এই ব্যাপারগুলো আমাদের এক্সপোজ করতে হবে, জানাতে হবে, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই হলো বিষয়টা। এখন যদি যার ভিতরে অনেক আসরিক গুণ বা জাগতিক মোহমায় অনেক বেশি জর্জিত, ওকে যতই বুঝায় কাজে দিবে না। সে এডিক্টেড কোন একটা জিনিস না, হয় সে সেক্সুয়ালি এডিক্টেড ওই মেয়েটার প্রতি, বা নেশা করে সামহাউ এডিক্টেড, এডিকশন তার মধ্যে আছে। তো এইগুলাকে আসলে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, রিহাবে নিয়ে আর কি। ঠিক আছে, এডিকশন থেকে দূরে সরাইতে হলে আর কি, এই হলো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অনেকক্ষণ কথা বললাম, আবার লাইভে আবার আসবো না সময় করে। আর এটা আমার পিতার দায়িত্ব পালন করতে হবে, তো মেয়েটাকে দেখতে হবে। ঠিক আছে তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, তাহলে পরে আবার কথা হবে। ওকে, পরে একটা বিষয়, সবাই ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, নমস্কার।